তুই যে মুহূর্তে এই প্রেশারটা নিতে পারবি না, যেটা তুই নিতে চাস না, তোর এই ইনোসেন্সটা নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে আমি একদিন এসে বললাম এটা আমাদের হবে না। আমি অ্যাজ আ মেকার ওটাকে কোয়েশ্চেন করতে থাকি যে আই মেড আ ব্যাড ফিল্ম। একটা জিনিসে 2.5 বছর সময় দিলে, দেওয়ার পরে তুমি নিজে ভাবছো যে আমার এটা দেখাবো না, অ্যান্ড দ্যাট ইজ পেইনফুল। সিনেমা বানাতে চেয়েছিলাম যেরকম ছবি আমি দেখতে পছন্দ করি, বেজার, ম্যাড, উইটি, স্টাইলাইজড। গেট আপ কিংশুক যখন এলো তখন আসার পর কখনো মনে হয়েছে যে এটাকে পাবলিক নেবে না? আই ওয়াজ পজিটিভ আফটার KIFM যে আমি এই ছবিটা যাবে, এই ছবিটা ইট উইল স্টে ফর আ লং টাইম। একদম ছোটবেলা থেকে যদি আসি, তো সেখান থেকে ফিল্মের প্রতি ইন্টারেস্টটা আসছে কি? আমার কাছে ছোটবেলা থেকে দুটোই চয়েস ছিল। একদিকে আমি পাগলের মতো MS ধোনির ফ্যান ছিলাম, সো আমি খুব চেষ্টা করেছিলাম ক্রিকেটার হওয়ার। খুব খারাপ খেলতাম না, কিন্তু আমি একটা লেভেল পরে গিয়ে বুঝেছিলাম যে এইটা আমার মানে লং কেরিয়ার হতে পারে না, আই এম নট দ্যাট গুড। এবং সেকেন্ড বা ফার্স্ট অপশন অবভিয়াসলি আই ওয়ান্ট টু বি আ ফিল্ম মেকার, আই ওয়ান্ট টু বি আ স্টোরি টেলার, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টার। আমার মেন যে কারণ ছিল আর্টস নেওয়ার, সেটা হচ্ছে অঙ্কটাকে আগে বাদ দিতে হবে। আমার 2010-এ যখন ক্লাস 8-এ পড়ি আমি, আমার প্রথম মেশিন মানে কম্পিউটার কেনা হয়। আমার কাছে কিন্তু প্রত্যেক বছরের টপ 10 বক্স অফিস হিটের নাম লেখা আছে, ডেটস বলে দিতে পারবো যে কোন সিনেমা কবে এসেছে। এত বড় ফ্যান? ইয়া আমি বলছি খাট্টা মিঠা, ইটস নট দ্যাট পপুলার ফিল্ম। আমি বলছি 2010-এ 23শে জুলাই ছবিটা রিলিজ করেছে, এনিবডি ক্যান চেক। খুব ইচ্ছা আমি 50টা কবিতা হলে আমি আমার কবিতার বই পাবলিশ করবো। আমাদের এখানে যে ট্রেকারগুলো যায় তার ঠিক ওপরে রক থাকতো, আমি বসে আছি এবং সন্ধ্যের অন্ধকারে এই শটটা যাচ্ছে। কিছুক্ষণ পরে গাড়িটা এসে আমি কোনো ক্রু মেম্বারদেরকে দেখতে পাচ্ছিলাম না, আমি দেখলাম পুরো লোকেরা আমার দিকে তাকিয়ে আছে এবং ওনারা ভেবেছেন আমি চোট খেয়েছি। সো একটা সাইকেল আসছে আমাদের ইন্টারভিউর মাঝখানে, তো উনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা খুব না কাটতে হবে কেন। কথা হোক প্রাণ খুলে, গল্প হোক মন ছুঁয়ে, কথাবার্তা, a podcast episode by kakdeep.com. গেট আপ কিংশুক নিয়ে চারিদিকে অনেক বিস্তর আলোচনা। সেই আলোচনার মধ্যে থেকেই আমরা আজকের শোতে পেয়েছি কিন্তু দ্য ম্যান, দ্য ডিরেক্টর অফ গেট আপ কিংশুক, নন্দন ঘোষ। নন্দনদাকে আমরা পেয়েছি। নমস্কার দাদা। হ্যালো। কথাবার্তার নতুন শো kakdeep.com-এ তোমার হাত ধরে শুরু হলো, আর সেই সূত্রপাত ধরেই গেট আপ কিংশুকের এত সাকসেসফুল জার্নি সবটাই আমরা দেখেছি। কিন্তু গেট আপ কিংশুক বানানোর পেছনেও, পর্দার সামনে থেকে আমরা যা দেখছি, পর্দার পেছনে অনেক হিস্ট্রি থাকে। সেই হিস্ট্রিটা আজকে একটু জানবো। মানুষ হিসেবে নন্দন কীভাবে কাজ করে, কেমনভাবে উঠে এসছে, সবটা জানবো। তো সেই ক্ষেত্রে প্রথম প্রশ্ন হিসেবে তোমার কাছে রাখবো যে ছোটোবেলায় কখনো ভেবেছিলে যে তুমি ডিরেক্টর হিসেবে কাজ করবে? ফিল্মের সঙ্গে যুক্ত হবে সেটা আলাদা, ডিরেক্টর হিসেবে কাজ করবে কখনো ভেবেছিলে? প্রথমত সবাইকে নমস্কার, আমি নন্দন, গেট আপ কিংশুক ছবির পরিচালক, এবং kakdeep.com-এর সকল সদস্য এবং সাবস্ক্রাইবারদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ওরা একটা নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছে এবং সেই অনুষ্ঠানের প্রথম গেস্ট হিসাবে আসাটা আমার কাছে সত্যি একটা বিরাট বড় প্রাপ্তি। যে প্রশ্নটা প্রীতম করলো যে আমি কখনো ছোটোবেলায় ভেবেছিলাম যে পরিচালক হব কি না, ভেবেছিলাম কি না জানি না, তবে যবে থেকে একটু জ্ঞান হয়েছে তবে থেকে যেটা হতে চেয়েছিলাম সেটা পরিচালকই। আচ্ছা। তো আমার বন্ধু বান্ধব যারা বাকিরা আমরা একসাথে কাজ করি, বা আমার বাকি বন্ধুরা, তারা হয়তো অনেকেই বলে যে আমরা কি করতে চাই সেটা একটা বয়সের পরে তারা বুঝতে পেরেছেন। আমি বলছি না তাতে কোনো ভুল বা কিছু আছে, কিন্তু খুব ছোট থেকেই আমি যেটা হতে চেয়েছি সেটা হচ্ছে কিছু একটা করতে চেয়েছি একটি সিনেমাতে। ওকে। সেইটা পরিচালক কথাটা আমি যখন জেনেছি তখন গিয়ে সেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে। তার থেকে বেশি যেটা খিদে, না প্রথম খিদেটা কি, অ্যাকশন কাট বলার নয়, প্রথম খিদেটা হচ্ছে গল্প বলার। গল্প বলা? ইয়েস, মানে আমি একটা গল্প ভেবেছি যে গল্পটাকে আমি দেখাতে চাই। তো এই গল্প বলার খিদেটা ছোট থেকে ছিল। আমার এক শিক্ষিকা ছিলেন, তিনি আমাকে পড়াতে আসতেন, তাপসী পিসিমণি বলে। তো তখন তো সবকটা সাবজেক্ট পড়াতেন, আমার এখনও মনে আছে। উনি যখন রামায়ণ মহাভারত পড়াতেন তখন আমি রাত কাবার হয়ে গেলেও আমার অসুবিধা ছিল না। সো আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য স্টোরিজ। দেন আমার এক খুব কাছের শিক্ষক এবং দাদা স্থানীয়, বাবুদা বলে আমি ডাকি, অভিজিৎ স্যার, উনি আমাকে আর্টসের পার্টটা দেখাতেন। ওনার মাও আমাকে একদম ওনার মায়ের হাতে আমার হাতে খড়িয়ে। আচ্ছা। তো
অভিজিৎ দার সাথে বসে আমি আর্টসের যেগুলো পড়তাম, এটা একদিক থেকে বলতে পারি যে বাবুদার নিজের হয়তো মানে ক্যালিবার, যে উনি আমার মধ্যে সেই জিনিসটাকে ইনজেক্ট করেছিলেন, এবং কিছুটা আমার মধ্যে হয়তো ছিল। হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, এবং একটু ধীরে ধীরে যখন বড় হলাম তখন ইংলিশ লিটারেচার, এই পুরো জিনিসটা না আমার খুব খুব ভালো লাগা শুরু হয়, এবং আমি প্রত্যেকটা জিনিসে খুব স্টোরি, গল্প এগুলো দেখতে শুরু করি। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে ছোটোবেলা থেকেই যে ফিল্ম মেকিং, গল্প বলার জিনিসটা, রাইটার হওয়া খুব ইম্পর্ট্যান্ট, সেটা আমার একটা ন্যাক আছে। এবং বাবুদাই আমায় প্রথম একটা ডায়েরি কিনে দেয়, তখন কত 2004-05 সাল, মানে আমার 8-9 বছর মতো বয়স, এবং ওই ডায়েরিতে বলে যে তুমি প্রত্যেক দিন এখানে একটা করে কবিতা লিখবে। ওকে। এবং ওই জিনিসটাতে আমাকে একটা পুশ দেয় আর কি। তো তখন থেকে এই যে কবিতা লেখা, একে শোনানো, একটা গল্প লেখা, ভাবা, ভাই বোনেরা যখন পুজোর সময় আসতো তাদেরকে ভূতের গল্প বানিয়ে বানিয়ে বলা, বা রামায়ণের এমন একটা জিনিস যেটা ওরা জানে না সেইটা বলা, সেইগুলো থেকে না ওই ফিল্ম মেকারটা না ডেভেলপ করতে থাকে। সো সেটাই পরবর্তীকালে আর কি কেরিয়ারের বা বাকি রূপ পেয়েছে। একদম ছোটবেলা থেকে যদি আসি, তো সেখান থেকে ফিল্মের প্রতি ইন্টারেস্টটা আসছে কি করে? এটা কি ফ্যামিলি, তো তোমার পুরোটাই আমরা জানি যে আলাদা ব্যাকগ্রাউন্ড, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বিজনেস রিলেটেড স্টাডি করতে পারতে, সেখান থেকে বিজনেস নিয়ে অন্যান্য জায়গায় যেতে পারতে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি একটু হাটকে চিন্তা ভাবনা নিলে, তো এটা নিশ্চয়ই কোনো ইনফ্লুয়েন্স ছিল ফ্যামিলিতে? হ্যাঁ, ইনফ্লুয়েন্স তো ছিল, মানে ডিরেক্ট সিনেমার সাথে যে খুব কানেকশন আছে, ডিরেক্ট সিনেমার সাথে খুব মানে কানেক্টেড আমার ফ্যামিলির কেউ, সেইটা কখনো ছিল না। আচ্ছা। কিন্তু যেটা মজাদার সেটা হচ্ছে আমার ফিল্ম স্টাডিজের যে যদি খুব আর্লি টিচার্সদের কথা বলি, তাহলে আমি কয়েকটা গল্প বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমার নিজের ছোটো মামা। আমার ছোটো মামা অসম্ভব ফিল্ম বাফ। তো মামার আমি খুব ক্লোজ, মানে এখনও আমি খুব ক্লোজ আমার মামার সাথে, ছোটোবেলায় ভীষণই ক্লোজ। এবং মামার হাত ধরেই বা মামার থ্রু দিয়েই আমার একদম ক্লাসিক্যাল বাংলা ছবিগুলো দেখা, 60s 70s, ওই টাইমটা 50s ক্লাসিক্যাল বাংলা ছবিতে আমার তালিম হওয়া। সেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি হতে পারে, উত্তম কুমারের ছবি হতে পারে, বা বাকি ওই টাইমটায়। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হয়, আমার বাড়িতে আমার দাদামা, আমার এক পিসি আমাদের সাথে থাকতেন, এবং পিসি মানে দাদামার হাত ধরে উনি ছিলেন একদম প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল, অভিষেক, এই টাইমটার ফ্যান, রঞ্জিত মল্লিক, হ্যাঁ ওই টাইমটার ফ্যান। তো ওই টাইমের ছবিগুলো সব আমি দেখছি, হরনাথ বাবুর ডিরেক্ট করা ছবিগুলো, প্রভাত রায়ের ছবিগুলো, স্বপন সাহার সিনেমা, সুজিত গুহের ছবি, আমার মনে আছে আমি অমর সঙ্গী অনেকবার দেখেছি, পবিত্র পাপী অনেকবার দেখেছি। এই জায়গাটা আমার কাল্টিভেট হচ্ছে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আমার মা 90s আর 80s বাংলা ছবির পাগলের মতো ভক্ত। সো আমি বেড়ে উঠেছি বাজিগার, আকেলে হাম আকেলে তুম, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি অক্ষয় কুমারের ছবি দেখে। মানে আই এম ম্যাড বিগ ফ্যান অফ অক্ষয় কুমার। মানে আমি বড় হয়েছি অক্ষয় কুমারের ছবি দেখে, অল দ্য খিলাড়ি ফিল্মস, দেন হেরাফেরি তো মানে আমি কতবার দেখেছি, গুণে শেষ করা যায় না। এবং আমি ওই কথাটাই আরেকবার মানে বলবো যে আমি প্রথম যে ডিরেক্টরের নাম জেনেছিলাম যে ডিরেক্টর বলে কিছু হয়, তখন আমার কত বয়স হবে, 5 বছর, অ্যান্ড দ্যাট ওয়াজ প্রিয়দর্শন। আমি মাকে জিজ্ঞেস করি যে মা এই হেরাফেরি সিনেমাটা কে বানিয়েছে, অক্ষয় কুমার? তখন বলছে না, ডিরেক্টর বানিয়েছে। আমি বলি ডিরেক্টর কি হয়? বলছে যে সিনেমাটা বানায়। আমি বলি আচ্ছা, তাহলে তখন আইডিয়া ছিল না যে ফিল্ম যারা করছে, বাচ্চা স্ক্রিনে দেখছি যাকে তাকেই সিনেমা। হ্যাঁ, সেটা সবারই থাকে, একটা বড় বয়স অবধি অনেকের থাকে। তো মজাদার বিষয় হচ্ছে যে তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, তো মা দেখলাম যে লেখা ডিরেক্টেড বাই প্রিয়দর্শন। বললাম আচ্ছা। দেন আমার একটা ভালো অভ্যাস শুরু হয়, আমি প্রত্যেকটা ছবির ক্রেডিট পড়তে শুরু করি। সো এই যে টেকনিক্যাল টার্মগুলো, সেটা কিন্তু আমি প্রায় কেজি স্কুলে থাকতে থাকতে শিখে গেছিলাম। যে একজন ডিরেক্টর অফ ফটোগ্রাফি হয়, একজন এডিটর হয়, একজন সাউন্ড ডিজাইনার, মানে বিজিএম যিনি করেন আর কি, মিউজিক ডিরেক্টর একজন হয়। সেটা আমি খুব আর্লি স্টেজে জানতে শুরু করেছিলাম। এবং মজাটা যেটা হচ্ছে যে সেইটা থেকে না খিদেটা বাড়তে বাড়তে শুরু করে। তো আমার কাছে ছোটোবেলা থেকে দুটোই চয়েস ছিল। একদিকে আমি পাগলের মতো MS ধোনির ফ্যান ছিলাম, সো আমি খুব চেষ্টা করেছিলাম ক্রিকেটার হওয়ার। খুব খারাপ খেলতাম না, কিন্তু আমি একটা লেভেল পরে গিয়ে বুঝেছিলাম যে এইটা আমার মানে লং কেরিয়ার হতে পারে না, আই এম নট দ্যাট গুড। এবং সেকেন্ড বা ফার্স্ট অপশন অবভিয়াসলি আই ওয়ান্ট টু বি আ ফিল্ম মেকার, আই ওয়ান্ট টু বি আ স্টোরি টেলার, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টার। সিনেমা বানাতে চেয়েছিলাম। সো ইয়েস, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট সেই জিনিসটাকে বাঁচার। এবং অবভিয়াসলি থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই, আমার ওয়াইফ, এবং বাকি সবাইকে, যে আমার সেই ইচ্ছাটাকে তারা কখনো ক্ষুণ্ণ হতে দেয়নি।
আচ্ছা, এই ডিসিশনটা যখন নিলে ফ্যামিলির সঙ্গে নিশ্চয়ই ডিসকাশন করেছো, তো সেই ক্ষেত্রে কোনো রকম ফ্যামিলি রিলেটেড ইস্যু হতে পারে, কোনো দিক থেকে কোনো বাধা পেয়েছিলে? না, আমি ছোট থেকেই যে খুব বিরাট ভালো স্টুডেন্ট তা ছিলাম না, এবং খারাপ স্টুডেন্টও ছিলাম না। ইট ওয়াজ গুড। মানে আমি 12-13 র্যাঙ্ক করতাম, 82% পাওয়া স্টুডেন্ট ছিলাম। কখনো সেটা 70 হয়নি, আবার কখনো সেটা 95ও হয়নি। মিডিওকার বলা যেতে পারে। হ্যাঁ, অ্যাবাভ অ্যাভারেজ বা মিডিওকার বলতে পারো। সো সেই জায়গা থেকে আমি যখন 10th কমপ্লিট করি, তখন আমার প্রথমে অঙ্কে খুব ভয় ছিল। তো আমার মেন যে কারণ ছিল আর্টস নেওয়ার, সেটা হচ্ছে অঙ্কটাকে আগে বাদ দিতে হবে, মানে নিতে পারছি না আমি জাস্ট। তো তখন যা হয়, ভালো 10 যখন গেছি তখন আমি একটা ভালো স্কোর করেছিলাম। তো সবাই আমাকে ট্রিগার করছে, বন্ধুরাও সায়েন্স নিচ্ছে। আমি 2-3 মাস সায়েন্স খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কোনোভাবে পারিনি। মানে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন হতো। তো আমি যেদিন 2 মাস সায়েন্স পড়ার পরে, মানে ওই রেজাল্টের আগে, যে আমি সায়েন্স পড়তে যাচ্ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, হঠাৎ করে আমি একদিন এসে বললাম এটা আমাদের হবে না। তখন দুজন লোক খুব ইম্পর্ট্যান্ট, আমি তাদের নাম না বললে ভুল হবে। প্রথমত আমার বাবা বলল, যেটা তোর ইচ্ছে করে সেইটা পড়, যেটা চাস না সেটা নিয়ে পড়তে যাস না। যারা বলছে যে এইটা নিলে ভালো হবে, তারা কিন্তু ওটার সাথে 24 ঘন্টা কাটাবে না। তুই কিন্তু ওটার সাথে 24 ঘন্টা কাটাবে, তোর যেটা ভাল লাগে সেটা তুই নে। আরেকজন আমার শিক্ষিকা, রাজশ্রী ম্যাম, উনি আমায় বায়োলজি পড়াতেন, এবং উনি খুব ভালো করে জানেন যে আমার ম্যাথ এবং সায়েন্স সাবজেক্টে কীরকম। আমি শুধুমাত্র ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রির ওপরে বেঁচে ভালো রেজাল্ট করি, ঠিক আছে? তো উনি আমাকে বলেন যে একেবারেই তুই সায়েন্সে যাস না বাবা, কারণ একটা বিষয় তোর যেটা জিনিস, যে তুই খুব মানে মন খোলা, তুই যে মুহূর্তে এই প্রেশারটা নিতে পারবি না, যেটা তুই নিতে চাস না, তোর এই ইনোসেন্সটা নষ্ট হয়ে যাবে। আর উনি একজন যিনি আমার মধ্যে ফিল্ম মেকারটা দেখেছিলেন, কারণ প্রত্যেক দিন 1.5 ঘন্টা ক্লাসের পরে 1 ঘন্টা আমি ওনার সাথে শুধু ফিল্ম নিয়েই আলোচনা করে যেতাম। ঠিক আছে। অ্যান্ড সম্ভবত শি ওয়াজ আ বিগ ফ্যান অফ আমির খান, অ্যান্ড আমার অক্ষয় কুমারকে ভালো লাগতো। সেইটা হচ্ছে মেন ঝগড়ার টপিক, এবং কবে কি ছবি আসছে তার কালেকশন লিখে রাখা। আই ওয়াজ ম্যাড। মানে আমার 2010-এ যখন ক্লাস 8-এ পড়ি আমি, আমার প্রথম মেশিন মানে কম্পিউটার কেনা হয়, আমার কাছে কিন্তু প্রত্যেক বছরের টপ 10 বক্স অফিস হিটের নাম লেখা আছে, এবং আমি অক্ষয় কুমারের সিনেমার ডেটস বলে দিতে পারবো যে কোন সিনেমা কবে এসেছে। এত বড় ফ্যান। ইয়া, আমি বলছি খাট্টা মিঠা, ইটস নট দ্যাট পপুলার ফিল্ম। আমি বলছি 2010-এ 23শে জুলাই ছবিটা রিলিজ করেছে, এনিবডি ক্যান চেক। বা হাউসফুল আই থিঙ্ক 30th এপ্রিল 2010-এ রিলিজ করেছে। আমি জানি না ক্যামেরার পেছনে যারা আছে, হ্যাঁ, মানে কেউ এখানে চেক করতে পারে যে আই থিঙ্ক ঠিক রিপোর্ট পাবে। 24শে ডিসেম্বর 2010 তিসমার খান রিলিজ করেছিল। সো যে কেউ দেখলে সেই আনসারটা পাবে। সো আই ওয়াজ দ্যাট ফ্যান। তুমি এত সিওরিটি দিয়ে বলে যাচ্ছ, মানে তোমার মনে রেখেছে মেমোরি এটা, তার মানে বোঝাই যাচ্ছে তুমি কত বড় ফ্যান। হ্যাঁ, মানে শুধু অক্ষয় কুমারটা ধীরে ধীরে যখন একটু বড় হলাম, তখন ওটা রণবীর কাপুরে শিফট করলো। আচ্ছা। দেন একটা টাইম এলো, আই ওয়াজ আ বিগ ফ্যান অফ রণবীর কাপুর। সেটা শুরু হলো লাইক একটা সাইকেল আসছে আমাদের ইন্টারভিউর মাঝখানে, তো উনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা খুব না কাটতে হবে কেন? কাটতে হবে না। হ্যাঁ, মানে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে দেন ওই মানে 2007, 8, 9 এই টাইমটা দেন ইট শিফটেড টু রণবীর কাপুর। কারণ তখন আমি প্রথম যে ছবিটা দেখি সেটা হচ্ছে বচনা হ্যায় হাসিনো, এবং দেন আমার মনে হচ্ছে যে আরে বেশ রোগা একটা দেখতে, বেশ ইন্টারেস্টিং, অ্যান্ড হি ওয়াজ ভেরি ইয়াং দ্যাট টাইম। দেন আজব প্রেম কি গজব কাহিনী দেখলাম, দেন বাকি ছবিগুলো দেখলাম, অ্যান্ড দেন ধীরে ধীরে আই বিকেম আ বিগ ফ্যান অফ রণবীর কাপুর। আমার এখনও মনে পড়ে। অ্যান্ড আমার কাছে সিনেমা খুব সংলাপ, মানে কথা, অন্য দিক থেকে বেশ ভিজুয়ালি মনে থাকে। সেটা হচ্ছে যে আমার এখনও মনে আছে রাজনীতিতে একটা শট ছিল যে অজয় দেবগন নিয়ে যাচ্ছে মনোজ বাজপেয়ীকে, অ্যান্ড ততদিন রণবীর কাপুরকে আমরা জেনে এসেছি যে হি ইজ আ চকলেট বয়। তো ওই সময় নানা পাটেকর ওকে বলে শ্যুট করতে, আর ও জাস্ট বন্দুকটা ধরে অ্যান্ড হি শ্যুট। ইট ওয়াজ লাইক ম্যান। আরেকটা শট আছে ওখানে রাজনীতিতেই, যখন টিভিতে একটা খবর চলছে অ্যান্ড ও বসে হি ইজ স্মোকিং আ সিগারেট, আই লাইক ম্যান, হি ইজ দ্য গাই। সো এটাই। আজকালকার বেশিরভাগ সবাই দেখা যাচ্ছে যে রণবীর কাপুরের ফ্যান সবাই হচ্ছে, বিভিন্ন আলাদা আলাদা জনরের মুভি করছে। তো সেই দিক থেকে অক্ষয় কুমার এবং রণবীর কাপুর দুজনের মধ্যে সিমিলারিটি বা ডিফারেন্সিয়েট করতে গেলে
তোমার কেমন মনে হচ্ছে? না, আমি না সেইভাবে ভাবিনি। এটা তো একটা মানে এজ থাকে, জানো তো, ফ্যান হওয়ারও একটা বয়স থাকে, যেটা মোস্টলি আমাদের জ্ঞান হয় যদি 5-6 বছর বয়স থেকে, সেখান থেকে 15-16 অবধি এই জিনিসটা থাকে। দেন আমি ফিল্ম মেকার্সদের তারপরে ফ্যান হয়েছি, বাট সিমিলারিটি আমি ওইভাবে ভাবিনি। এখন তুমি প্রশ্নটা করলে হয়তো আমাকে ভাবতে হবে। আমার যেটা দুজনের আলাদা করে মজাদার লাগে সেটা হচ্ছে ওয়ান অক্ষয় কুমারের দ্য পার্সোনালিটি, দ্য Okay. কমিক টাইমিং, ইটস ভেরি ফানি, হুম। ঠিক আছে। এবং রণবীর কাপুরের দিকে যেটা লাগবে, দ্য সাবজেক্ট হি চোজ টু ডু অ্যাজ অ্যান অ্যাক্টর, ইট ওয়াজ ফ্যাসিনেটিং। মানে যে লোকটা কেরিয়ার শুরু করছে উইথ আ সাওয়ারিয়া, দেন একটা আজব প্রেম কি গজব কাহানি, একটা রকেট সিং, সেই লোকটা বরফি করতে ভয় পাচ্ছে না। হ্যাঁ, সেই লোকটা, আমি রণবীর কাপুরের ডেটস আমার খুব মনে থাকে, 11/11/11, মানে 2011 সাল নভেম্বর মাস 11 তারিখে রকস্টার রিলিজ করেছিল। সো রকস্টার করছে যে লোক, সেই লোকটা আবার আমার অনেকেরই হয়তো ছবিটা ভালো লাগেনি, বাট আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে বম্বে ভেলভেট। তো বম্বে ভেলভেটের মতো ছবি সিলেক্ট করছে। সো আমার কাছে হি ইজ ভেরি বোল্ড, এবং ও যেভাবে এক একটা চরিত্র, এক একটা ছবি চুজ করেছে, সেইটা আমাকে পরবর্তীকালে, তখন তো অলরেডি আমি কেরিয়ারের দিকে যাচ্ছি, তখন আমার মনে হয়েছিল যে আমি যখন ডিরেক্টর হব, আমি যখন রাইটার হব, আমি এরকম খুব সাবজেক্টগুলো সেইভাবে চুজ করব যেগুলো করে আমি মজা পাবো। মানে সেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। ডেফিনেটলি এটা অ্যাজ আ হওয়া উচিত। পার্সন আই হ্যাভ লার্নড আ লট ফ্রম রণবীর কাপুর। মানে তাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তার মিডিয়া ইন্টারাকশন, তার লাইফস্টাইল খুব ফ্যাসিনেট করে। ওকে, আচ্ছা, কখনো ফ্যামিলি ছাড়া বলছি, কখনো কারোর থেকে ইনসাল্টিং কিছু পেয়েছো? এটা লাইক হ্যাঁ। সব কিছুতেই? এটা তুমি বলো না, তুমি পাওনি? সবাই তো পায়। পেয়েছে, হ্যাঁ। তো এখানে আমি একটা কথা বলবো, আমি মানে আমার খুব ইচ্ছা, আমি 50টা কবিতা হলে আমি আমার কবিতার বই পাবলিশ করব। তো আমার একটা কবিতার একটা লাইন আছে, যেটা আমি এই উত্তরটা বলবো, যে সবার কথার ক্ষত চিহ্নগুলো, মানে আমি একদম ডিরেক্ট লাইনটা বলছি না, আমার সেটা মনে নেই, যেটা মূল বক্তব্য সেটা বলছি। আমি নিজের লাইন খুব ভুলে যাই, যে সবার কথাগুলো বা সবার বলা কথাগুলো আমার শরীরে বুলেটের মতো ক্ষত করে দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি এই পুড়ে যাওয়া বুলেটে ক্ষত চামড়া থেকে একদিন রজনীগন্ধা ফুটবেই, এবং তাকে ফুটতেই হবে। সো আমি খুব একটা ইনসাল্টেড যে বিরাট মনে আছে আমার, তা নয়। ভাবতে বসলে আসবে, কিন্তু সেটা যে আমাকে আজও আমি ধরে বসে আছি। আমি অ্যাকচুয়ালি, যদি তুমি কিংশুকও দেখো, কেউ কারোর উপর খুব একটা রেগে নেই। আমরা কি অ্যাকচুয়ালি খুব রেগে থাকি? বা রেগে থেকে কি খুব কিছু লাভ হবে? জীবনের তো এই কটাই ক্রাইসিস, নয় পয়সা, নয় হেলথ, নয় প্রেম, নয় অভিমান। সো আমি এমন কিছু কারোর কাছ থেকে ধাক্কা খাইনি এখনো অবধি, বা আমি ভবিষ্যতেও চেষ্টা করব না খাওয়ার, যার ওপর আমি কোনো রাগ পোষণ করে রেখেছি বা অভিমান হয়ে আছে। তাদের কিছু অ্যাকশনস ভাল লাগেনি, তাদেরও উল্টো দিকে আমি তো নিজেকে জাস্টিফাই করতে পারবো না, আমারও হয়তো কোনো অ্যাকশন তাদের ভাল লাগেনি। অ্যান্ড টাইম, অনেক কিছুই টাইম থাকে আমাদের, যেটা হয় আর কি। প্রথম কাজ, প্রথম প্রেম, প্রথম ব্যবসা অনেক সময় ওয়ার্ক করে না। তার কারণ কি, অন্য মানুষ খারাপ ছিল? নট নেসেসারি। তুমি নিজে হয়তো সেই সময় প্রিপেয়ার ছিলে না। অ্যান্ড নেভার চ্যালেঞ্জ দ্য গড, মানে গডস প্ল্যান। সো এটাই। তো গেট আপ কিংশুক যখন বানাতে যাচ্ছিলেন, প্ল্যানিংটা যখন হয়েছে, ডিসকাশন হয়েছে কিছু জনের সাথে, হ্যাঁ। কেউ কখনো বলেছে যে না তুই পারবি না, করিস না? না 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 না, কেউ বলেন না, মানে সবাই সাপোর্টটা দিয়েছে? পারবি না বলেনি। ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছবিটাতে বিশ্বাস করার লোক কম পেয়েছি। আচ্ছা। এবং কষ্টটা কোথায় জানো তো প্রীতম? আমি বলছি, যদি কিংশুক একটা মানুষ হয়, ছবিটা যদি একটা মানুষ হয়, ওই মানুষটার সব থেকে বড় কষ্ট কোথায় জানো? 2024 আমি ছবিটা কমপ্লিট করার পরে যতজন রিনাউন্ড ওটিটি বা লোকজনদেরকে দেখিয়েছিলাম, যারা এই ডিস্ট্রিবিউশনের সাথে আছে, তারা ছবিটাকে খুব ব্যাশ করতে থাকে। ওকে। এবং যেদিন আমি প্রথম ছবিটা ভেবে বানিয়েছিলাম যেগুলো, আমি অ্যাজ আ মেকার ওটাকে কোয়েশ্চেন করতে থাকি যে আই মেড আ ব্যাড ফিল্ম, অ্যান্ড দ্যাট ইজ পেইনফুল। যে তুমি একটা জিনিসে 2.5 বছর সময় দিলে, দেওয়ার পরে তুমি নিজে ভাবছো যে আমি এটা দেখাবো না। অ্যান্ড এইটা যে কতটা পেইনফুল না, এটা তুমি কখনো কোনো জায়গা কিনেছো, সেখানে একটা দোকান তৈরি করেছো, তুমি সেটাকে খুব প্যাশনেটলি করছো, লোকেরা এত বলেছে যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, তুমি নিজে কোয়েশ্চেন করতে শুরু করেছো তোমার ব্রেন চাইল্ডকে। আই হ্যাভ ডান দ্যাট। আর সেই উত্তরটায় আমাকে কিংশুক ফিরিয়ে দিয়েছে লাস্ট 7-8 মাস ধরে। তুমি ভাবছো যে আই এম নট গুড এনাফ, লেটস সি,
আমি তোমাকে এত কিছু দিয়ে যাব, তুমি কোনোদিন ভাবতেও পারবে না। সো এটাই আমার কাছে ভিলেন না জানো তো, জীবনে ভিলেন থাকা খুব দরকার, আমি এটা মনে করি। যদি তোমার কাছে বাইরের ভিলেন্স না থাকে, তুমি নিজের ভিলেন হয়ে যাও। সো আমি মনে করি যে মানে আমাকে অপছন্দ করার লোকেদের বা যে কোনো মানুষকে অপছন্দ করার লোকেদের থাকা দরকার। ডেফিনেটলি, মানে ভিলেনের প্রেজেন্স ছাড়া হিরো তো হবে না, হবে না। না হলে তুমি নিজের ডেভিল হয়ে যাবো। একটা কথা আছে না যে অ্যানিমেল এটা ইউজ হয়েছিল, বাট আমি অ্যানিমেলের আগে থেকে এই কোটটা জানি, কবিরের যে কোটটা, যে বুড়াজি দেখেন ম্যা গয়া বুড়া না মিলেয়া কই, জব মে আপো দেখে মুৎসা বুড়া না কই। দুনিয়া ঘুরে দেখবে যে কোনো খারাপ পেলে না, বাট নিজের ভিতরে যখন দেখবে সব ডেমন্সগুলো তোমার ভিতরে আছে। নিজের মধ্যেই আছে। সো দ্যাট এটা মানার চেষ্টা করি। অবভিয়াসলি মানে আই এম এ হিউম্যান বিং, আমি মাঝে মাঝে রিয়্যাক্ট করি, ভুল করি, দ্যাটস আ পার্ট। সেটা চেষ্টা করি ভুলে যাওয়ার, ওগুলো মনে না রাখার। এবার এখন বসে আছি, ইন্টারভিউ দিচ্ছি, অনেক ক্যাজুয়ালি সাটলভাবে বলছি, সবসময় কি জীবনে সেটা মানা যায়? মানা হয়তো হয় না। আচ্ছা, গেট আপ কিংশুক যখন এলো, তখন আসার পর কখনো মনে হয়েছে যে এটাকে পাবলিক নেবে না? সেই টাইমটাতে তোমার কি মনে হয়েছে, যদি পাবলিক না নেয়, নন্দনে যাওয়ার পর যদি হতো যে পাবলিক সেটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে কি আগে থেকেই কোনো কিছু বুঝিয়ে রেখেছিলে, নাকি পজিটিভ মাইন্ডসেট ছিল? এইখানে আমি দুজন মানুষের কথা বলবো, আমার মা এবং দীপু, মানে আমার ওয়াইফ দীপান্বিতা। ওরা রিলিজের দুদিন আগে থেকে আমার একটা কথা বলতে শুরু করেছিল যে যাই হয়ে যাক, কিফে তো ছবিটা সফল হয়েছে, তার মানে তো কিছু জনের ভালো লেগেছে। যদি ছবিটা ওয়ার্ক না করে, আমরা পরের ছবিটাই চেষ্টা করব। যদি পরেরটা না ওয়ার্ক করে, তারপরেরটাই চেষ্টা করব। স্টাক যাতে এক জায়গায় না, এইটাতে ভেসে যেও না, সফলতাতেও ভেসে যেও না, ব্যর্থতাতেও ভেসে যেও না। ছবিটা এখন সফলতার দিকে যাচ্ছে, আমি বলবো না সফল হয়ে গেছে। আমি চেষ্টা করব যে ওটাকে যতটা মানার, যে কিছু হয়নি, নাথিং। বিকজ আমি পৌঁছাতে চাই এভারেস্টের ওপরে, এই মুহূর্তে আমি 10 তলায় পৌঁছেছি। এটাতে আমার মানে অহংবোধ বা আমার কিছু আসার কথা আমি ভাবছি না। আর আমি এটা কখনো কোয়েশ্চেন করিনি, তার কারণ ফ্রাইডের যে বুকিং ছিল বুক মাই শোতে, দ্যাট ওয়াজ প্রিটি গুড, এবং আমি বুঝতে পেরেছিলাম যে লোকেরা ছবিটা দেখতে চান। সো সেটা আই ওয়াজ পজিটিভ আফটার KIFF যে আমি এই ছবিটা যাবে, এই ছবিটা ইট উইল স্টে ফর আ লং টাইম। আচ্ছা, যতটুকু সাকসেস পেয়েছে, তোমার কথার রেসে বলছি, তো সেই সাকসেস অনুযায়ী এখন তুমি প্রিটি গুড, খুশি রয়েছো যতটুকু পেয়েছো? মানে এই এত বছরের না রিলিজ হওয়া, এত টেনশন, তার মধ্যে থেকে যতটুকু সাকসেস পেয়েছে, আরও ভবিষ্যতে পাবে এটা আশা রাখছি। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার এমন মনে হচ্ছে যে কেউ থাকলে তোমার লাইফে, সে ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ডস সার্কেলে হতে পারে, যে সে সব থেকে বেশি খুশি হতো তোমার এই সাকসেসে? মানে যিনি এখন নেই? হ্যাঁ, এমন কেউ কি রয়েছে যে তাকে তুমি সব থেকে বেশি খুশি বলতে পারো? আমার দাদামা, আমার পিসি আমাকে এই মানে বাংলার যেটা একদম কাছের জায়গা হয় না, মানে আমার মা আমায় হিন্দি ছবির প্রতি ইন্টারেস্ট জাগিয়েছিলেন। আমার মামা, যেটা বললাম, আমার মামা আমাকে যে সিনেমার ছবির প্রতি ইন্টারেস্টে জাগিয়েছিলেন, সেই মানুষগুলো নেই, তারা মানে চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু এই যে আমি প্রসেনজিতের সাথে কাজ করছি, আমি চিরঞ্জিত বাবু আমাকে চেনেন এবং আমার সাথে কথা বলেন, বা আমি অনামিকা সাহার বাড়িতে গিয়েছি, উনি ছবি দেখতে এসেছেন, বা ভাস্কর মানে ভাস্কর ব্যানার্জি আমার সাথে আমার ফোনে কথা হয়, এটা হয়তো দাদামা দেখে যদি যেতেন, এবং অদ্ভুতভাবে দাদামা জাস্ট যাওয়ার পরেই হয়তো তারই ব্লেসিংয়ে আমি এই মানুষগুলোর সাথে কাজ করছি। বা অর্জুন চক্রবর্তীর খুব ফ্যান ছিলেন আমার পিসি, খুব পছন্দ করতেন, বলতেন কি সুন্দর দেখতে। তো হয়তো আমার দাদামা সব থেকে বেশি খুশি হতেন। ইয়েস, মানে হয়তো না, তিনিই সব থেকে বেশি খুশি হতেন। আমার মনে হয় উনি দেখলে সত্যি, মানে উনি যেখানেই আছেন তিনি হয়তো কি বলতে চাও? উনি যেখানেই আছেন তাকে আজ কি বলতে চাও? কিছু বলতে চাই না, আই মিস হার। মানে আমি খুব মিস করি যখন আমি সেটে ছিলাম বুম্বাদার সাথে, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে। হামি 2 বলে আমি একটি ছবি ওনার সাথে করেছি, আমার প্রথম সিনেমা। খুব বড় দায়িত্ব ছিল আমার ঘাড়ে, আমি জানি না কতটা আমি পেরেছি, চেষ্টা করেছি। তো আমি সেদিন টেকনিশিয়ান স্টুডিওতে শ্যুট হচ্ছিল,
আমি হঠাৎ করে সন্ধেবেলা শুধু আমার পিসি নিয়েই ওনার সাথে কথা বলে গেছিলাম। আই স্টিল রিমেম্বার, আমি তখন খুব ছোটো, অ্যান্ড ইটস আ ভেরি বিউটিফুল স্টোরি। প্রসেনজিৎ ঋতুপর্ণা কাকদ্বীপে এসেছিল এবং মানে ওইটা আমাদের লোকাল ভাষায় বলে হুড় লেগে যাওয়া, এত ভিড় হয়েছিল। তো আমার পিসিকে আমি এত জ্বালিয়েছিলাম, আমার পিসি এইখানে বসে আমাকে দেখতে নিয়ে গেছিলো ছবিটা, মানে ছবিটা না মানে ওনাদেরকে। সো উনি খুব সিনেমা প্রেমিক ছিলেন এবং এই টাইমে সিনেমার প্রেম ছিলেন, 90s আর মানে লেট 80s। তো হ্যাঁ, মানে দাদামা থাকলে আমি বিশাল বিশাল খুশি হতাম, বিরাট খুশি হতাম। অ্যান্ড আমি মনে করি যে যেখানে উনি আছেন, বাট আই থিঙ্ক she'll be happy. হ্যাঁ। আচ্ছা, গেট আপ কিংশুক নিয়ে যদি একটু আলোচনায় আসি, তাহলে প্রথম তো কিংশুকের আলোচনা তো সরি, আমি একটা কথা অ্যাড করব। আর আমি পরিচালক হয়েছি, এইটা যে সব থেকে বেশি খুশি হতো সেটা হচ্ছে আমার মানে মায়ের বাবা, মানে আমার দাদু, কারণ উনি মৌলালি থানার অফিসার ছিলেন এবং উনি খুব ক্লাসি একজন ভদ্রলোক ছিলেন। তো উনিও চলে যাওয়ার পরে আমি কিংশুক শ্যুট করেছি। এবং আরেকটা বিষয়ে খুব খুশি হতেন আমার ঠাকুরদা, তিনি প্রতিদিন নিউজ পেপার পড়তেন। এখন তিনি যেখানে আছেন সেখানে নিউজ পেপার পৌঁছায় না, বাট আমার হোপফুলি সব কটা নিউজ পেপার আমার নাম এসেছে লাস্ট 1 বছরে। সো দ্যাটস আ মানে ইটস আ বিউটিফুল থিং। আমার মনে হয় ওনাদের ব্লেসিংটা থেকে গেছে, যে কারণে নিউজ পেপারে নাম এসেছে, যে কারণে আমি পরিচালক হয়েছি, যে কারণে আমি এনাদের সাথে কাজ করতে পেরেছি। যেদিন আমি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে কাজ করি এবং উনি বেশ মিষ্টি মহিলা, তো বেশ একটু কথাবার্তা হয়েছে, সেদিন আমি মাকে ফোন করে বলেছিলাম যে দাদু খুব ফ্যান ছিল। সো এইটাই আর কি। কিরে ভাই, কি শেষ হয়ে গেল? এমন একটা জায়গায় বসে আছি এখন, মানে একদম গ্রাম্য এরিয়া, তার উপর হাতে চা, আর নয়েজ চারিদিকে রয়েছে। একটু নয়েজটা যদি কম হয় তাহলে মানে এই নয়েজে আমাদের জোরে কথা বলতে হবে, এই নয়েজ কাটানো মুশকিল নয়। এটা ওদের প্রাইম টাইম, আমরা এই টাইমে বসে আছি। না, চায়ের আড্ডা তো এটা থেকে বঞ্চিত কেউ হতে পারে না, এটা সবার জন্যই চায়ের আড্ডা। আমি এই টাইমে আসতাম তখন, মানে আমি প্রথম আমার লট 8-এ আসা বন্ধুদের সাথে আফটার ক্লাস 10। তার আগে আমি বাবার সাথে ওই সাগর মেলার সময় এসেছি। এই সাইডটা আমি অনেকদিন পরে এলাম, মানে অনেক দিন পরে। লোকেশনটা খুব সুন্দর। হ্যাঁ, লোকেশনটা খুবই ভালো, শুট করার জন্য বিশেষ করে তোমরা ভালো বুঝবে জায়গাটা, লোকেশন। এরকম ব্যাপার না, মানে তোমরা ভালো বুঝবে, মানে তোমাদেরও যেরকম কন্টেন্ট লাগবে সেই ওয়াইজ আই থিঙ্ক বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, যেই আলোচনায় ছিলাম, তো সেই দিকে আসতে গেলে তুমি আজকে আগে বলো কটায় ঘুম থেকে উঠেছো? আমি আমার মতে 9:48, আমার মা আর আমার বউয়ের মতে 10:10। আচ্ছা, তাহলে অ্যাজ আ ডিরেক্টর কি উচিত, কিংশুকে থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত? ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের যখন শুটিং থাকে, মানে আমি যখন আমাদের সিনেমার শুটিং থাকে, মানে আমি যেখানে চাকরি করি, তখন তো কল টাইম ভয়ঙ্কর হয়। মানে 4টে কল, মানে 5টায় কল, 4টে উঠতে হয়। আগের দিন হয়তো ফিরেছি রাত 10টায়। সো ওই 30 দিন 35 দিন আমি কিন্তু প্রফেশনাল, মানে যে টাইমিং থাকে, মানে প্রফেশনাল জায়গায় পৌঁছানো থাকে, আমি কিন্তু খুব একটা লেট করি না। কিন্তু নর্মাল দিনে না, মানে মানুষ তো এইটুকু আনন্দ জীবনে করবে যে ঠিক আছে আমার একটু ঘুমাতে ইচ্ছা করে, আমি ঘুমাচ্ছি। তো এটাই। আর আমি কিন্তু রাত্রে খুব একটা মানে ফালতু স্পয়েল করি না, মানে আমি রাত্রের দিকে আমার খুব ক্রিয়েটিভ টাইমটা রাত্রেবেলা কাজ করে। মানে আমি ধরো অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পরে বাই 9টা, 9:30, 10টা থেকে আমি যে কোনো একটা সিনেমা দেখি বা বই পড়ি বা লেখা শুরু করি। ওই টাইমটা আমার খুব ক্রিয়েটিভলি আমার ব্রেন কাজ করে। তো সেইখান থেকে আমি খুব একটা রাত্রেবেলা যে এমন যে সময় নষ্ট করে ঘুমাচ্ছি তা কিন্তু নয়। আর এখন কিংশুকের সিচুয়েশানের থেকে এখন আমি অনেক বেটার সিচুয়েশানে আছি, কারণ আমি যেটা করেছি দেখলাম যে কোনো প্রপার কাজ না থাকলে কেউ ঘুম থেকে উঠতে চায় না। সো আমি জিম জয়েন করেছি, তো সপ্তাহে 4 দিন জিমে যাই, 1 দিন হচ্ছে আমার ডান্স ক্লাস থাকে, বাকি 2 দিনে 1 দিন কমপ্লিট রেস্ট নিই, আর 1 দিন রবিবার সেটাও রেস্টেরই দিন। তো সেই রকম করে ভাগ করে নিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কিংশুকের মাধ্যমে, গেট আপ কিংশুকের মাধ্যমে তুমি সমাজকে তো একটা বার্তা দিতে চেয়েছো। তো সেই জায়গায় আরও একটা জায়গা যেখানে ধরার, যে কিংশুকের প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা জিনিস আমরা দেখেছি, যেমন বাংলা সিনেমার প্রতি ভালোবাসা, তারপর বিভিন্ন সিনেমা আর্টিস্ট যারা পুরনো তথাকথিত 90s যারা ছিলেন, তো তাদের নাম নেওয়া, এবং লাইক কমেডির মাধ্যমে তাদেরকে ফুটিয়ে তোলা পুনরায়। আমরা একটা ডায়লগ দেখেছি যে চাউমিন খেতে খেতে সিনেমা দেখবো, একজনের নাম সেখানে। তো সেই ক্ষেত্রে এই যে
থিঙ্কিংসগুলো, এগুলো কি কোনোভাবে ট্রিগার করেছে কিছু দিয়ে? এটা আমি নিজে, মানে আমার কাছে, আমি আমার সিনেমাটা কেন লোক দেখবে? আমার সিনেমায় যদি অন্য কোনো পরিচালককে খুঁজে পান তাহলে সে আমার ছবি মানুষ কেন দেখবেন? আমার ছবি আমার মতো হবে। তো আমার এক স্কুল ফ্রেন্ড নিভৃতা, ও আমাকে দেখার পরে বলেছিল সব ঠিক আছে, আমার একটা জিনিস খুব মানে অবাক লাগছিল যে সবাই এত সিনেমা নিয়ে কথা বলছে কেন, বলে আমি নিজেই নিজেকে উত্তরটা দিলাম যে এটা আরে নন্দনের ছবিতে, ওর ছবিতে সিনেমা নিয়ে কথা বলবে না কার ছবিতে বলবে? নর্মালি আমি এরকম বলতে থাকি, আমি যা ছবিটাও তাই। সো এইটাই। আর বার্তার কথা তুমি যেটা বললে, মানে আমি না মনে করি না যে মানে আমার এটা খুবই ব্যক্তিগত, সেটা হচ্ছে যে সিনেমার কোনো বার্তা দেওয়ার দায় থাকে। সে একটা সাবজেক্ট নিয়ে কথা বলে, আমি তো এটাও মনে করি না যে প্রত্যেকটা সিনেমার কোনো গল্প থাকতে হবে। কখনো কখনো সিনেমা কবিতা হবে, কখনো কখনো সিনেমা পেন্টিং হবে, কখনো কখনো সিনেমা হয়তো একটা স্বপ্ন হবে। আমরা ড্রিমে অনেক সময় বেজার জিনিসপত্র দেখি। সো আমি বার্তা দেওয়াতে খুব একটা মনে করি না। সিনেমা ইটসেলফ এত ঘটনা অনেক বার্তাই বহন করে, কিন্তু কোনো একটা পার্টিকুলার বার্তা আমি ছবিটাই দিতে চাইনি। মানে বার্তা দেওয়ার কাজ হয়তো পোস্ট অফিস বা মোবাইল ফোনের হয়, কিন্তু সিনেমার কাজ একটা জগৎকে দেখানো, একজন পরিচালকের থ্রু দিয়ে যে জগৎটা অনেকের দেখা, অনেকের দেখা না, একটা পার্সপেক্টিভ তৈরি করা, যে পার্সপেক্টিভ থেকে কেউ ভেবে দেখেছেন, কেউ ভেবে দেখেননি, এবং সেই টাইমটায় তার যে দর্শক তাকে একটা একটা ভালো সময় দেওয়া, সেটা যেই জনারের হোক। এবার আমি তো বলতে পারি না যে কেউ খুব হার্ড হিটিং একটা থ্রিলার দেখে তার খুব ভালো সময় কেটেছে, বাট তাকে নাড়া দেওয়া হোক। ওই মানে যে কমফোর্টেবল তাকে আনকমফোর্টেবল করুক, যে আনকমফোর্টেবল তাকে কমফোর্টেবল করুক, কখনো নাড়া দিক, কখনো আনন্দ দিক, কখনো মজা দিক, কখনো ভয় দেখা, সেটা সে কোন পার্সপেক্টিভ যে যে জনারের ছবি সেই জনার। এটা তোমার কোন জনারে বেশি পছন্দ ছবি? আমার ফেভারিট জনার যদি বলো, আমার সবথেকে ফেভারিট জনার হচ্ছে কমেডি। কমেডি, হ্যাঁ, প্রথম। সেকেন্ড আমার ফেভারিট বলবো যে জনারগুলো এনি ইন্টেন্স, সেটা ড্রামা হতে পারে, সেটা রোম্যান্টিক হতে পারে, যে কোনো ইন্টেন্স সাবজেক্টের ওপরে যেটা, সেটা আমার ভাল লাগে। থার্ড হচ্ছে আই লাইক রোম্যান্টিক ফিল্মস। ওকে। এবার আমি দেখেছি অদ্ভুতভাবে কিন্তু লিস্ট আপ করলে খুব হার্ড হিটিং ছবি আমার খুব ভাল লাগে। ধরো আমি যদি বলি জোজো র্যাবিট আমার খুব পছন্দের ছবি। জোজো র্যাবিট ইজ আ ওয়ার ফিল্ম, বাট তোমাকে নাড়া দেবে। বা তুমি যদি আমাকে বলো যে একটা ছবি আছে রেভলিউশনারি রোড, আমরা ফলিং ইন লাভ কথাটা খুব জানি, যে আমি একটা প্রেমে পড়া নিয়ে ছবি বললে হাজারটা ছবি তোমার মাথায় আসবে, কিন্তু ফলিং আউট অফ লাভ এইটা একটা খুব ইন্টারেস্টিং জনার হতে পারে। সেইটার আমার সবথেকে পছন্দের ছবি হচ্ছে রেভলিউশনারি রোড। লিওনার্ডো ডিক্যাপ্রিও, কেট উইন্সলেটের টাইটানিক বাদে একমাত্র ছবি একসাথে। সো আমার ইন্টেন্স ড্রামা খুব ভালো লাগে। কমেডি তো বাই ফার মাই ফেভারিট জনার। আমি প্রচণ্ড ভালোবাসি। আমি মনে করি কমেডি ইজ আ ভেরি পাওয়ারফুল ওয়েপন, এবং কমেডি ইজ আ সিরিয়াস বিজনেস। সো আমার খুব পছন্দের, যদি দর্শক যারা দেখছেন তাদেরকে আমি সাজেস্ট করতে পারি, প্লিজ ওয়াচ দিস ফিল্ম কল দ্য বিগ লবস্কি। বিগ লবস্কি, হ্যাঁ, কোয়েন ব্রাদার্সের ছবি। ইটস ক্রাইম পালপি কমিক ফিল্ম। তো এই ছবিটা সাজেশন থাকবে যদি কেউ দেখে। আমার মানে খুব পছন্দের একটা সিনেমা, যেরকম ছবি আমি দেখতে পছন্দ করি, বেজার, ম্যাড, উইটি, স্টাইলাইজড। আচ্ছা, এই এরাতে দাঁড়িয়ে তোমার কোন এরার ছবি বেশি পছন্দ? আমার কাছে দেখো, যারা ফুডি না তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না তুমি কি খেতে ভালোবাসো। সো যে সিনেফাইল, তার তুমি যা চালিয়ে দেবে আমাকে ডিজিটালি, মানে যা চালিয়ে দেবে তোমাকে, আমি তাই দেখতে ভালোবাসি। তো আমার কিছু জনার আমি বলছি না সেই জনারটার গণ্ডগোল, আমার গণ্ডগোল, আমি সুপার হিরো খুব একটা দেখি না। আচ্ছা, আমার মানে আসে না, মানে আমি ঠিক কানেক্ট করতে পারি না। আদারওয়াইজ আমি সব জনার দেখি, সব জন আমার খুব পছন্দ। যে কোনো টাইমের ছবি আমার খুব ভালো লাগে, নট নেসেসারি যে এই পার্টিকুলার টাইমের ছবি আমার ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, আজকের কিংসুক হয়েছে বা ভবিষ্যতে আমার কাজ দেখবেন, আমার যে তালিম পিরিয়ডটা ছিল না 2015 থেকে 2021, এই 6 বছর, আমি না পুরো প্রেসক্রিপশনের মতো বানিয়েছিলাম। আমি লিস্টও কাউকে দেখাতে পারি যদি আমার কোনো কাছের মানুষ দেখতে চান, যে এই সকালবেলা এই ওষুধ, বিকেলবেলা এই ওষুধ। তো আমি একদিন সকালবেলা ফর এক্সাম্পল একটা ইরানিয়ান ছবি দেখলাম, সেদিন রাত্রেবেলা আমি যেটা করতাম একটা ফুললি বলিউড ছবি দেখবো। তো সেই চক্করে আমি রাশিয়ান ছবি অনেক দেখেছি, যেহেতু সিলেবাসে ছিল। ইরানিয়ান দেখেছি,
ফ্রেঞ্চ দেখেছি, ইতালিয়ান দেখেছি, জার্মান দেখেছি, হলিউড তো দেখেছি অনেক, মানে হলিউড তো সবাই কম বেশি দেখেছে, বাট আমি মেন যারা মাস্টার্স তাদের ছবিগুলো দেখেছি। ইন্ডিয়াতে আমার খুব খুব ভালো লাগে 60s 70s বাংলা ছবি, ইনফ্যাক্ট 80s কিছু কিছু বাংলা সিনেমা আছে যেগুলো না তখনকার খুব পলিটিক্যাল সিনেমা, ঠিক আছে। নবেন্দু চ্যাটার্জি বলে একজন ফিল্ম মেকার ছিলেন, ওনার সরীসৃপ বলে একটা ছবি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে, ইটস ক্রেজি। তো বিভিন্ন টাইমের বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষার কি হয় না, সিনেমা অনেকটা ইটস লাইক আ মানে টাইম ট্রাভেল মেশিন। তুমি একটা 60s ছবি দেখবে, ইউটিউবে যাও, তুমি ওইখানকার জামা কাপড়, অরা, মেকিং, কথা বলা, স্টাইল, এভরিথিং তুমি দেখতে পারো। আবার তুমি ট্রাভেল করে অন্য দেশে চলে যেতে পারো। তো আমার কাছে ওইটা খুব ফ্যাসিনেট করে। তুমি আমাকে যে কোনো কিছু চালিয়ে বসে দাও, আমি 1.5-2 ঘন্টা খুব ভালো ছেলের মতো দেখে নেবো। তো আমার ওরকম স্পেসিফিক কোনো বিষয় নেই। আচ্ছা, তো ফিল্ম মেকিং এর দিক থেকে কোয়েশ্চেন যদি করি, আজকের দিনে দাঁড়িয়ে তোমার ছোটবেলাকার যেই সত্তা ছিল, আজকের নন্দন, ছোটবেলাকার নন্দন, আজকের নন্দন ছোটবেলাকার নন্দনকে কি বলতে চাইবে? রে এইভাবে তো মানে আমি টু বি ভেরি অনেস্ট ভাবিনি যে কি বলতে চাইবো। আমি মনে হয় আমার প্রত্যেক 10 বছর আগের সত্তাকে এটাই বলবো, রিল্যাক্স। হ্যাঁ, বিকজ আমি প্রচণ্ড, মানে যারা আমার কাছাকাছি থাকে তারা প্রত্যেকে জানে। একটা কথা বলবো, ম্যানিফেস্টেশন সত্যি হয়। আপাতত আমি তো এইটুকু বিশ্বাস করছি অ্যাটলিস্ট এখনো অবধি। তো আমি যেটা ভেবেছি সেটা হয়েছে, হয়তো 100% হয়নি, কিছু ক্ষেত্রে 70% হয়েছে, কিছু ক্ষেত্রে আবার 100%কে পেরিয়ে গেছে। সো আমি এটাই বলবো যে হয়তো 40 বছরের নন্দন ও 30 বছরের নন্দনকে এটাই বলবে যে রিল্যাক্স। আমি ছোটোবেলার নন্দনকে এটাই বলবো যে একটা জিনিস যেটা অনেকেই বলে না, আমি ছোটোবেলার নন্দনকে এটাই বলবো যে ডোন্ট ওয়ারি, ইউ আর বিউটিফুল। তোমার খুব সুন্দর দেখতে। কারণ আমার ছোটোবেলা থেকে একটা অদ্ভুত সাইকোলজিতে ঢোকানো হয়েছিল যে আই এম ভেরি আগলি। আমি পরে গিয়ে জানতে পেরেছিলাম এটা প্রচুর ছেলে মেয়েদের জীবনে ঢোকানো হয় যে তাকে খুব খারাপ দেখতে। আমি এটা হয়তো তার কাঁধে হাত রেখে জাস্ট বলবো, রিল্যাক্স, তোমাকে খুব সুন্দর দেখতে এবং তোমাকে একদিন লোকেরা মুখ্য চরিত্রে ভাববে, দ্যাটস ইট। ডেফিনেটলি আমরা ফিউচারে কি দেখতে পাবো তোমাকে অ্যাজ আ ডিরেক্টর? তো দেখলামই, এছাড়া তুমি প্রচুর শর্ট ফিল্ম করেছো, তারপরে ফিচার ফিল্ম হিসেবে এটা প্রথম। তো সেই জায়গায় অ্যাক্টিং করার কোনো, কারণ আমরা শুনেছি একটা জিনিস যে ডিরেক্টরদের অ্যাক্টিং জানতে হয়, তো সেই পার্সপেক্টিভ থেকে যদি বলি যে আপকামিং যে ফিল্মগুলো তোমার আসছে সেখানে অ্যাক্টিংয়ের কোনো কিছু আমরা আশা দেখতে পাচ্ছি কি? দেখো, প্রথমে আমি শর্ট ফিল্মের জায়গাটা বলি। শর্ট ফিল্ম আমি যেগুলো করেছি, আমি এখন ফিরে গিয়ে যদি দেখি, কিছু আমার পছন্দের শর্ট ফিল্ম আছে যেগুলো ইউটিউবে, যেমন শাফলার বলে আমার প্রথম যে শর্ট ফিল্মটা আমি খুব যত্ন করে বানিয়েছিলাম, তখন আমার 20-21 বছর বয়স। অবভিয়াসলি তার মতো করে ফ্লজ আছে, কিন্তু আমার মনে হয় ভালো আইডিয়ার ওপরে একটা ছবি হয়েছিল। ওয়ান্স আপন এ কোয়ারেন্টাইন বলে আমি একটি শর্ট ফিল্ম করেছিলাম, যেটা অনেকগুলো পুরস্কার পেয়েছিল, ভালো ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। ওটা কোভিডের টাইমের একমাত্র ফ্যান্টাসি ফিল্ম। মানে আমার ভাই ছিল, আমাদের যে পোষ্য, আমার মানে 4 পেয় বোন যে লিলি ছিল, এবং আমার বাড়িতে আমার কাছে একটা মোবাইল ফোন ছিল, সেটা নিয়ে আমি একটা ফ্যান্টাসি ফিল্ম বানিয়েছিলাম। তো সেইটা ইউটিউবে আছে, এবং এই দুটো শর্ট ফিল্ম আমার খুব কাছে, এবং আমি একটা মানে এই দুটোকে আমি রাখি আমার কাছে। আমি মনে করি এই দুটো আমার কাজ। আর তোমার যেটা প্রশ্ন ছিল যে অভিনেতা হিসাবে দেখতে মানে কখনো করার ইচ্ছে আছে কিনা, ইচ্ছে তো আছেই, এবং সেটা আমি করেছি। আমি একটি শর্ট ফিল্ম করেছিলাম কাম বলে, সেই ছবিটা এখন কোথাও দেখা যায় না, বাট যখন স্ক্রিনিং হয়েছিল ইট ওয়াজ মানে ওয়েল অ্যাকসেপ্টেড, কাম। কিন্তু এবার প্রফেশনাল অ্যাক্টিং হিসাবে যে জায়গাটায় কথা বলি, সেটা হচ্ছে যে ইয়েস, আমি আমার প্রপার অ্যাক্টিং ডেবিউ 2025-এ করেছি। আচ্ছা, তার মানে আমরা ইন ফিউচার তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, অন স্ক্রিন। এক্স্যাক্টলি। গেট আপ কিংশুকের টিম যে পরের ছবিটি নিয়ে আসছে, সেই ছবিতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে আছি, এবং আমার যেমন অনেকগুলো শর্ট ফিল্মের পরে ফাইনালি গেট আপ কিংশুক ইজ মাই ডেবিউ অ্যাজ আ ডিরেক্টর, আমার কিছু ছোট ছোট কাজের পরে এই ছবিটা আমার অভিনেতা হিসাবে ডেবিউ। ছবির গল্পটা আমি নিজে লিখেছি, চিত্রনাট্য, গল্প, চিত্রনাট্য এবং সংলাপ আমার লেখা। ছবিটি প্রডিউস করেছি আমি। ছবিটার
অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর আমি ছবিটাতে আছি। ছবিটার পরিচালনার দায়িত্ব ছিল আমার বন্ধু প্রীতম এবং আমাদের টিমের আরও দুজন যারা ওকে অ্যাসোসিয়েট হিসেবে আছে, সুচন্দ্রা এবং নয়না। এবং ছবির ক্যামেরাম্যান আমাদের যে কিংশুকের ক্যামেরাম্যান সেই। সো ইটস আ বিগ ফিল্ম। মানে আমরা 18টা রবিবার জুড়ে শ্যুট করেছি, মানে এই ক্রিসমাসে শুরু করেছি, পরের ক্রিসমাসে শেষ হয়েছে। আচ্ছা, এতটা টাইম ধরে শ্যুট করেছি এবং ওই ছবিটার জন্য আমার গেট আপ আমি চেঞ্জ করি, আমি বেশ কিছুটা ওজন পুটন করি, আমি চুল বাড়াই। এবং আমার কাছে না বলে না যে প্রথম সিনেমা খুব পার্সোনাল হয়, কিংশুক ইজ ভেরি পার্সোনাল, আমি না বলছি না, কিন্তু পরে যেটা আসছে না সেটা আরও বেশি পার্সোনাল। ওকে। এবং কিংশুক যতটা মিষ্টি ছবি, পরের ছবিটা ততটা মিষ্টি নয়। আচ্ছা, কিংশুক যদি তোমাকে একটা সুন্দর বিকেলে ঠান্ডা হাওয়া এরকম নদীর ধারে বসার মতো ফিলিং দেয়, ঠিক সন্ধে নামার পরে এই জায়গাটা একা হাঁটলে যেমন হয়, সেটা পরের ছবিটা। তার মানে একটা আলাদা এতে ফিল্ম, আমরা একটা আলাদা জনারের ছবি চেষ্টা করেছি, সেটা করব। এই আওয়াজটা যদি রাত্রেবেলা তুমি 10টার সময় হঠাৎ শুনতে পাও, কোনো লোককে দেখতে পাও না, তাহলে পরের ছবিটা হবে। বাট ইটস নট আ হরর ফিল্ম, এটা ভূতের ছবি নয়। আচ্ছা, মানুষের গল্প, মানুষের জীবন এবং হিউম্যান ইমোশনের গল্প আমাদের পরের ছবি। এক দল খুব ইন্টারেস্টিং অ্যাক্টার্স সেখানে আছে, এক দল ইন্টারেস্টিং টেকনিশিয়ানস সেখানে কাজ করেছে, এবং একটা এমন জনার নিয়ে আমরা কাজ করেছি, এমন একটা গল্প নিয়ে আমরা কাজ করেছি বলে অ্যাটলিস্ট আমাদের বিশ্বাস, যেটা আমি অ্যাটলিস্ট বহুদিন যে জনার দেখিনি নিজে। এটা তো তুমি কাকদ্বীপ.com-এর কথাবার্তা যে আজকের এপিসোডটা লঞ্চ হলো, সেখানে এক্সক্লুসিভ দিয়ে দিলে পুরো। হ্যাঁ, এই কথাটা থাকলো। আমি ছবির নামটা এখন বলবো না, ছবির নামটা কিছুদিন পরে আমরা আসবে। ছবির একটা ইন্টারেস্টিং কাস্টিংও আছে, সেটাও কিছুদিন পরে আসবে। এবং ছবিটা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ছবিটা অনেক অংশ কাকদ্বীপে শুটিং হয়েছে। কাকদ্বীপে শুটিং হয়েছে, কাকদ্বীপের রাস্তাঘাট, অলি গলি। আমি জাস্ট একটা শর্ট সম্পর্কে বলবো, যেটা একটি দৃশ্য ছিল যেখানে একটা চলন্ত গাড়ি যাচ্ছে, আমাদের এখানে যে ট্রেকারগুলো যায় তার ঠিক ওপরে রক্তাক্ত আমি বসে আছি এবং সন্ধ্যের অন্ধকারে এই শটটা যাচ্ছে। কিছুক্ষণ পরে গাড়িটা এসে আমি কোনো ক্রু মেম্বারদেরকে দেখতে পাচ্ছিলাম না, আমি দেখলাম পুরো লোকেরা আমার দিকে তাকিয়ে আছে এবং ওনারা ভেবেছেন আমি চোট খেয়েছি। সো খুব মজাদার। আমরা প্রায় 3-4 দিন কাকদ্বীপে শ্যুট করেছি এবং এই পরের ছবিটা নিয়ে আমি নিজেও খুব এক্সাইটেড। মানে লোকজনদের দেখো, আমি না খুব আন্ডার কনফিডেন্ট, আমি কখনোই কিংশুক নিয়ে যে বিরাট কনফিডেন্ট ভালো করেছি তা নয়, পরেরটা নিয়েও তাই। দর্শক দেখুক, ভালো লাগলে খুব ভালো, যদি ভালো না লাগে আরেকবার চেষ্টা করবো। ওটা কি আমরা 27-এ দেখতে পাবো? হ্যাঁ, তাই মানে এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, হোপফুলি এই বছরের এন্ডে যদি আমরা কমপ্লিট করতে পারি। আমি একটু ফেস্টিভ্যালস দেখছি, ফেস্টিভ্যালসে ভালো জায়গায় যাওয়ার পরে দেন আমরা ছবিটাকে হলে আনবো। আচ্ছা, আবার ব্যাক টু দ্য গেট আপ কিংশুক। তো গেট আপ কিংশুক নন্দনে তো আমরা দেখেছি 4 সপ্তাহ, 1 মাস, তাও আবার বলা যেতে পারে 80 থেকে 85% ফুল। হ্যাঁ, অলমোস্ট বেশিরভাগ দিন, কিছু কিছু দিন হয়নি, কিছু কিছু দিন উইকডেজে আমরা বড় ফলও দেখেছি, মানে লাইক 56-57 জন লোক হয়েছেন, সেরকম আমরা দেখেছি। ওয়েদারটাও তো হ্যাঁ, মানে বিভিন্ন কারণে, বাট মানে আমরা যে একদম প্রতিদিন হাউসফুল দেখেছি তা নয়, কিন্তু হ্যাঁ, চতুর্থ সপ্তাহে এসেও ছবি হাউসফুল কিন্তু ছিল উইকেন্ডে। আর সেক্ষেত্রে নন্দনে যেই সময় জায়গা পাওয়া একটা টাফ, সেখানে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইকেও আমরা দেখেছি শাহিদাকে, শাহিরাজ আমাদের মেন ক্যারেক্টার ফেসবুকে ভিডিও করেছেন যে সত্যিই আমরা সিনেমাটা বানাতে পেরেছি, একটা সিনেমা বানিয়েছি যেখানে তোমরা বসে ছিলে, এবং থার্ড উইকের জন্য চলছে। তারপরে খবর পেলাম ফোর্থ উইক, তো এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো আরও সামনে অনেক পথ আছে, সেই পথকে সরিয়ে রেখে কাকদ্বীপের মানুষ কি দোষ করেছে? তারা যারা কলকাতা যেতে পারছে না, তারা কি দেখতে পাবে না এটা? এখানে এই বিষয়টা হচ্ছে যে এটা খুব পেইনফুল আমাদের জন্য। আমরা এই ছবির সাথে 4 জন কাকদ্বীপের মানুষ যুক্ত, পরবর্তীকালে সেটা আরও বেড়ে আরও বেশ কিছু কাকদ্বীপের ছেলেমেয়ে যারা এই ছবিটির সাথে ইনভলভ হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের কাছে কলকাতা শহরে শুধু নন্দনে কেন চলছে 1:30টার শোয়ে, তার একটা কারণ হচ্ছে আমরা সত্যি আর কোনো হল পাইনি। হয়তো আমি দোষ দিচ্ছি না কাউকে, তাদেরও মনে হয়েছে হয়তো এই ছবিটি ওয়ার্ক করবে না, নাই মনে হতে পারে, মানে সেটা তাদের পূর্ণ অধিকার আছে। তো আমরা পাইনি হল, সো আমরা একটা এবারে মিশনে নামার চেষ্টা করছি, যেখানে যেখানে হল নেই সেখানে সেখানে আমরা ছবিটাকে নিয়ে যাব। যদি এই ছবিটাকে না পারি, পরের ছবিটাকে নিয়ে যাব। সেইটার জন্য প্রথম প্লেস সেটা এমন একটা জায়গা হতে হবে
যার প্রতি যার ঋণ আমরা শোধ করতে পারবো না, সেটা আমাদের মাদারল্যান্ড। সো আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা ছবিটিকে নিয়ে কাকদ্বীপে আসবো। কাকদ্বীপে হল না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে সিনেমা আছে। যেভাবে হোক, যত বড় বা ছোট জায়গাতেই হোক, আমরা ছবিটি দেখাবো। মানুষ আসুন। দীর্ঘদিন বাংলায়, মানে আমাদের কাকদ্বীপে দীর্ঘদিন সিনেমা দেখানো হয়নি। লেটস সি গেট আপ কিংশুক নতুন করে একটা জায়গায়, যদি গেট আপ কিংশুক একটা ছবি হিসাবে ওখান থেকে ট্রাভেল করে নিজের জায়গাতে এসে, কাকদ্বীপে এসে নতুন করে হল কালচার শুরু করতে পারে, এর থেকে বড় গেট আপ কিংশুক এবং গোটা টিমের কাছে অ্যাচিভমেন্ট কিছু হতে পারবে না। ডেফিনেটলি এটাই হয়তো আজ থেকে 100 বছর পরে মানুষ মনে রাখবে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবি কয়েকটা জাস্ট 20s ছেলে মেয়েদের বানানো, তারা একটা ছবি বানিয়ে তাদের এমন একটা জায়গায় এসে যেখানে হল নেই, সেখানে নতুন করে হল কালচার শুরু করার চেষ্টা করেছিল। সিনেমা তো আমরা দেখেছি, একটা সংলাপ আছে যে সব সময় যেটা সবাই করেন, যে একটা স্যাড এন্ডিং, সেই স্যাড এন্ডিং থেকে মেমোরেবল করে দেওয়ার একটা চেষ্টা। সেই জায়গায় দাঁড়িয়ে গেট আপ কিংশুকে আমরা দেখেছি যে দর্শক যদি মন খারাপ করে বাড়ি ফেরে, তাহলে তো সিনেমারও মন খারাপ হয়। তাই দর্শককে হাসি মুখে ফেরানোর একটা বিষয়। তো এটার পিছনে কি ফ্যাক্ট কাজ করেছে, তোমার মনের মধ্যে কি কাজ করেছে যে ওই জায়গাটা থেকে বেরিয়ে যে স্যাড করবো না দর্শককে? শুরু থেকে শেষ অবধি আমরা দেখেছি দর্শক হেসেই গেছে বিভিন্ন জায়গায়। এইটার কোনো বিশেষ আমি খুব মানে ডিপ কারণ বলবো না। আমার মনে হয় যে কিংশুক যে ধরনের ছবি, সেই ধরনের ছবিটা দেখে মানুষ মন খারাপ করে বাড়ি ফিরতে পারে না। বাট যে ছবি মন খারাপ করে বাড়ি ফেরায়, তার প্রতিও আমার কোনো আলাদা করে অভিমান নেই যে আমি ওটাকে কাউন্টার করার জন্য এই ডায়লগটা লিখেছি, না, একদমই নয়। আমার হয়তো পরবর্তী কয়েকটি ছবির মধ্যেই দেখবে যে দর্শক প্রচণ্ড চুপ হয়ে বা চোখে জল নিয়ে বাড়ি ফিরছে, সেটা আমি বলছি না। আমি একদম এই কথাটাতে সাবস্ক্রাইবও করছি না যে এটাই হওয়া উচিত, দর্শক হাসি মুখে বাড়ি ফেরে। না, আমার প্রচুর পছন্দের ছবি আছে যেটা দেখে আমি মানে মন ভেঙে, আমি রিসেন্টলি আমি এবং আমার স্ত্রী একটি ছবি দেখতে গেছিলাম, ম্যা ওয়াপাস আউঙ্গা। আমরা দুজনেই অসম্ভব কেঁদেছি। সো সেটার ব্যাপার না, আমার তো ভাল লাগে যে ছবি লাস্টে এমন শক করে দেয় যে ও এটা কি হলো। লাইক আমার তো, আমি এখনো মনে আছে, আমি ট্রান্সে চলে গেছিলাম অ্যানিমেল দেখার পর, কবে যে ওটা ভেঙেছে আমি জানি না। আলাদা লেভেলের একটা, হ্যাঁ, মানে আমি দেখার পরে আমি তো হ্যাংওভারই কাটিনি আমার 2-3, মানে সবাই আমাকে প্রথমে, আমার কিন্তু ক্যারেক্টারের জন্য আমার চুল বাড়ানো নয়, সবাই বলছে একটা ছবি সমাজ বিগড়ে দেয়, এটা করে দেয়, আমি জানি না সেটা কতটুকু সত্যি হয়, কিন্তু একটা সিনেমার লোকেদের হেয়ার স্টাইল, ড্রেসিং স্টাইল এগুলো চেঞ্জ করে। তো আমি অ্যানিমেল দেখার পরে ঠিক করেছিলাম যে আমি চুলটা বাড়াবো। সো আমার কোনো অসুবিধা নেই যে একটি ছবি যদি প্রচণ্ড কাঁদায়, একটা যদি প্রচণ্ড হাসায়, একটা ছবি যদি ডিস্টার্ব করে, একটা ছবি যদি পাগল করে দেয়, সব কিছুই একটা ছবি করতে পারে। সিনেমা শেষে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে হয়, এটা কিংশুকের একটা ক্যারেক্টারের একটা সংলাপ। আমার মনে হয় সেই সংলাপে হাততালি পড়ছে, মানে লোকেদের মনে ধরেছে সংলাপ। কিন্তু এটাও আমি বলবো, অ্যাজ আ ক্রিয়েটার হিসেবেই বলবো, এটা রেখে যেতে চাই। যেমন ইমতিয়াজ আলীকে অনেকে প্রশ্ন করে যে মন ভাঙলেই কি শিল্পী হয়, তো উনি বলেন যে মানে ওই গল্পে মন ভাঙার কথা ছিল। তো আমি খুবই ফ্যান ইমতিয়াজ আলী, তো আমি এটাই বলবো যে আমার ক্ষেত্রে সব ছবি হাসিয়ে বাড়ি ফেরার কোনো দায় নেই। কিংশুকের এই একটা চরিত্রের এই ডায়লগটা এবং ওই ছবিটা দেখে দর্শক হেসে বাড়ি ফিরছেন। আচ্ছা, এখানে আরও একটা জিনিস ছিল যে ফেসবুকটাই শেষ বুক হয়ে যেতে পারে, গুগল বলেছে এটা। তো এই জায়গাতে দাঁড়িয়ে এটা সবাই রিলেট করতে পারবে, এবং আজকালকার জেনারেশন তারা এটা ভেবে উঠতে পারছে না যে কথাটা কতটা পরিমাণ কানেক্ট করতে পারে তাদের লাইফস্টাইলকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাইছো? তোমার কি মনে হয় এই ফেসবুকটাই শেষ বুক, এই ডায়লগটা কবে থেকে রেলিভেন্ট হয়েছে? কত সাল থেকে বা কত বছর আগে থেকে? আচ্ছা, এই ডায়লগটা কবে কার জানো? এই ডায়লগটা 2013। হ্যাঁ, আমাদের মাধ্যমিক পরীক্ষার ফার্স্ট ডে বাংলা পরীক্ষা ছিল আমাদের স্কুলে। যখন আমাদের সিট পড়েছিল, আমার এক বন্ধু বিক্রমাদিত্যর বাবা এসে এই ডায়লগটা বলেছিল। আমি তখন থেকে আমার মাথায় ছিল, তো আমি ডায়লগটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে ফেসবুকটাই শেষ বুক। তো আমি ওটা রেখে দিয়েছি, আমি ওখানে ইনকর্পোরেট করে দিই। সো এটা লং বিফোর, এই মানে অনেক আগের ডায়লগ, 13 বছর আগে যখন আমি মাধ্যমিক দিচ্ছি, তো সেটা থেকে গেছিলো। আমার কথাটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো। আমরা 11-12 খুব এটা বলতাম যখন বন্ধুদেরকে, সেটাই আমরা ইউজ করি আর কি। আর ফেসবুকটাই শেষ বুকের ব্যাপারটা হচ্ছে, ধরো যার যদি এখন প্রফেশন থাকে, ঠিক আছে, যে সে সোশ্যাল মিডিয়াতে তার কানেক্টেড ফুল টাইম, তার কাছে কি করে এটা হবে? ঠিক আছে, তো সে তো পারপাস অফ ইউজ, হ্যাঁ, পারপাস অফ ইউজটা থাকা খুব দরকার। ঠিক আছে, তো অবশ্যই যে কোনো জিনিস কন্ট্রোল ইউজ করা ভালো, সবাইকে আমরা পারি, আমরা প্রচুর বল না কন্ট্রোলে ইউজ করাটা খুব দরকার, হয় না, ইটস নট পসিবল, আমাদের ভুল হয়, সবারই ভুল হয়।
তো যতটা কন্ট্রোল থাকা যায় আর কি। আচ্ছা, মুভির একটু শেষের দিকে আমরা যখন দেখতে পাই ক্লাইম্যাক্সের দিকে যে কিংশুক সেই আবার আগের লাইফে ফিরছে, কিন্তু কোনো রকম আউটপুট ছাড়া নিজের দমে আবার ফিরছে, সেই জায়গাটা দেখেছি। তাহলে এই জায়গাটা কি কোনোভাবে এটা ভাবা যেতে পারে যে নিজে যদি চাই সবটাই সম্ভব? দেখ, এই কথা তো আমার আগে অনেকেই বলে গেছে যে নিজে যদি কেউ চায় সবটাই সম্ভব। আমার গল্প ইন্টারেস্টিং লাগছিল তাই আমি লিখেছি। আমি অত কিছু ভেবে তার আচ্ছা, এটা পিছনে ভেবে না কিছুই ভেবে লিখিনি। আমি একটা জিনিস মনে করি, এটা আমার আগেও বহুজন বলে গেছেন, একটা গল্প যদি 70 পাতার হয়, একটা চিত্রনাট্য বা একটা বই যদি 70 পাতার হয়, প্রথম 4 থেকে 5 পাতা তুমি লেখো। তুমি একবার ক্যারেক্টারকে সেট করো, তো ক্যারেক্টার অটোমেটিক তোমার মধ্যে থেকে লেখাবে। আমি আজকে ঘুরে গিয়ে যখন দেখছি যে একটা জায়গায় কিংশুক বলছে যে আমি যদি কেউ ব্রেকআপ হলে অ্যাসিড ছড়ে, কেউ জিনিসপত্র লিক করে দেয়, কেউ গালাগাল দেয়, আমি মেয়েলি, আমি কবিতা লিখবো, মদ খাবো। তো তখন ভাগ্যশ্রী যে ক্যারেক্টারটা করেছে অনুপমা, সে বলছে সবাই যদি তোর মতো মেয়েলি হতো না রে, আমরা অনেক ভালো থাকতাম। লোকেদের এটা বিরাট মনে ধরেছে। আমি এখন ঘুরে গিয়ে আমি জানিও না কীভাবে মানে ডায়লগটা আমার মাথায় এসেছে, জাস্ট আমার তখন এসে গেছে, আমি লিখে দিয়েছি। সো এটাই। ওই যে ডায়লগটার কথা তুমি বললে যথেষ্ট, ওটা আমিও কানেক্ট করতে পেরেছি যে এটা হওয়া উচিত। তো একদম শেষ পার্টে আসবো, যে মুভিটার একদম শেষে দেখছি যে কড়ি খেলার ব্যাপারটা, ওখানে শিব পার্বতীর একটা শট আমরা দেখেছি। তো ওটা কি প্ল্যান করে আগে থেকে রেকি করেই ওটা করা হয়েছে? না, একদমই নয়। গল্পটা আমি ওই জায়গাটা রিভিল করব না, মানে মৌপর্ণা যে চরিত্রটি করেছে, আমরা খুব বেশি এটা নিয়ে তো কথা বলিনি। সেটা দর্শক দেখুক এরপরে ওটিটিতে বা যেখানে আসবে। কড়ি খেলার বিষয়টা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি আমার দাদুর সাথে কড়ি খেলতাম। আর শিব পার্বতীর ব্যাপারটা হচ্ছে লাক। আচ্ছা, ঠিক তার আগে শিবরাত্রি গিয়েছে বা কোনো একটি অনুষ্ঠান হয়েছে, এবং ওখানে ওই ঘাটটার পাশে একটা লাইন দিয়ে সারি সারি শিব পার্বতীর মূর্তি, এবং আমরা উই আর ফরচুনেট যে সেই রকম টাইমে আমরা পেয়েছিলাম। গডস প্ল্যান, আমাদের হাতে কিছু ছিল না। আচ্ছা, আমরা বিভিন্ন স্টারকে দেখেছি যে যারা এখন রয়েছে ইন্ডাস্ট্রিতে শেয়ার করতে ট্রেলার, এবং তাদের কেমন লেগেছে সেটা শেয়ার করতে। ইভেন শিবপ্রসাদ স্যার, নন্দিতা ম্যাম, তারা এসেছিলেন এবং একটা জিনিস বলেছে যে লুকিয়ে লুকিয়ে ফিল্মটা করেছে। তো এটার পিছনে একটু স্টোরিটা যদি ছোট্ট করে শেষের দিকে একদম। ওকে, শিবপ্রসাদ স্যার, নন্দিতা ম্যাম, মানে দিদি স্যার আসবেন অবশ্যই, কারণ দে আর দ্য প্রেজেন্টার অফ দ্য ফিল্ম। ওকে, হ্যাঁ, তারা প্রেজেন্ট করেছেন এবং তারা যেভাবে আমাদেরকে সাহস দিয়েছেন, যেটা হয় একটা নতুন টিমের কাছে সাহস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাদের কাছে এনার্জি থাকে, সব কিছু থাকে, কিন্তু একটা পুশ কখনো কখনো দরকার হয়। তো আজকের সেই দিক থেকে ওনারা এসেছেন এবং ওনারা নিজেরা ছবিটাকে প্রেজেন্ট করেছেন, এবং ওনাদের ছবিটা ভালোও লেগেছে খুব। আমার এবং ভাগ্যশ্রী, আমাদের দুজনের প্রতি একটা স্নেহের জায়গা তো অবশ্যই ছিল, প্রীতমের প্রতি একটা ছিল, কিন্তু ওনাদের জেনুইনলি ছবিটা ভালো লেগেছিল এবং ওনাদের মনে হয়েছিল যে এই যে কাজটা আমরা করেছি, এটাকে এনকারেজ করা দরকার। এটাই হয়তো মানে বড়দের থেকে আমাদের সব থেকে বড় শিক্ষা, যে পরবর্তীকালে যদি আমাদের জুনিয়ররা কখনো এটা করে বা আমাদের ছোটরা এটা করে, সেটা যাতে আমরা মাথায় রাখি। আর নন্দিতা ম্যাম স্যারের সম্পর্কে না বলতে গেলে একটা আলাদা টোটাল মানে একটা এপিসোড লাগবে, কারণ বলে না যে কারোর একটা হেল্প লাগবে ইন্ডাস্ট্রিতে বা অন্য কোনো একটা কাজ করতে গেলে। আমার কিছু ছিল না, আমার শুধু বিশ্বাস ছিল যে আমি সিনেমা ভালোবাসি, অ্যান্ড ওনারা দুজন আমাকে যা শিখিয়ে দিয়ে চলে গেছেন যে এইটা করো, এইটা করো, এইটা করো, অ্যান্ড কখনো ভালোবেসে, কখনো একটু বকা দিয়ে, কখনো বুঝিয়ে। সো আমি কখনো ওনাদের দুজনের কথা বাদে আমার জীবনের অনেক কিছুই না বলা থেকে যেত। আচ্ছা, আজকের আলাপ আলোচনা একদম শেষের দিকে টানছি। তো একটা প্রশ্ন মনের মধ্যে আসছে যে তুমি তো প্রচুর আর্টিস্টের সাথে কাজ করেছো, মনে ধরেছে এরকম প্রচুর আর্টিস্ট রয়েছে, তো যাদের সাথে কাজ করেছো লিস্ট আপ তো অনেক বড়, যদি কিছু জনের নাম জানতে পারতাম, কারণ ফিচার ফিল্ম হিসেবে এটা যখন প্রথমে এসছে তোমার ডিরেকশনে, তখন মানুষ অনেকে চিনছে যারা আগে চিনতো না। সেই ক্ষেত্রে তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছো অনেক মুভিতে, হামি 2-তে কাজ করেছো, তো হ্যাঁ, তো বহুরূপীতে কাজ করেছো, বিভিন্ন ফিল্ম রয়েছে, তো তুমি কাজ করেছো যাদের সাথে একটু যদি জানতে পারো। হ্যাঁ, মানে নন্দিতা ম্যাম এবং স্যারকে অ্যাসিস্ট করার সুবাদে আমি বেশ অনেকজন খুব ভালো অভিনেতার সাথে কাজ করার সুযোগ হয়েছে। শুধু অভিনেতা কেন, প্রচুর ভালো টেকনিশিয়ানসদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো আমি শুরু করেছিলাম হামি 2 দিয়ে।
প্রথম তখন লকডাউনের পর তো আমি অনেকগুলো বিজ্ঞাপন করেছি, ওনাদেরকে অ্যাসিস্ট করেছি, স্ক্রিপ্ট দেখেছি, যেমন প্রায় সেটা কখনো কোনো মশলা কোম্পানির, কখনো কোনো ফোনের, কখনো কোনো মানে স্কিন কেয়ার প্রোডাক্টে। দেন আমি প্রথম হামি 2 ছবিটি করি। হামি 2 কিছুটা শ্যুটও হয়েছিল এই কাছাকাছি এরিয়াতে। হামি 2 এর পরে আমি করেছিলাম আমার বস, রক্তবীজ, মানে রক্তবীজ 2। রক্তবীজ 1-এ আমার একটা ইম্পর্টেন্ট অপারেশন হয় আমার, তো ইম্পর্টেন্ট না মানে আমার একটা অপারেশন হয়, তখন ওই টাইমে আমি আর শুটিংয়ে থাকিনি, কিন্তু আমি ছবিটার পরবর্তীকালে মানে প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশনে অনেকটা ইনভলভ ছিলাম। এবং তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমার কেরিয়ারে, আমি বিশ্বাস করি সবথেকে বড় অ্যাচিভমেন্ট, সবথেকে বড় এক্সপিরিয়েন্স আমার, যেটা আমি সবথেকে বড় ফিল্ম স্কুল মনে করি, সেটা হচ্ছে বহুরূপী। হ্যাঁ, বহুরূপীতে আমি প্রায় 2.5 থেকে 3 বছর যুক্ত ছিলাম ছবিটার সাথে, এবং তার রিসার্চ, তার স্ক্রিপ্ট, তার মেকিং, তার ট্রেলার টিজার ডিজাইন করা, তার গান ডিজাইন করা, পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আমি গিয়েছি। এবং সেটাই আমাকে অনেক অনেক বেশি শক্ত করেছে, কারণ ছবিটা যেহেতু অ্যাকশন, ডান্স, একটা হাই অপটেন স্টোরি, এত কিছু ছিল। আই হ্যাভ লার্নড আ লট ফ্রম দ্যাট প্রসেস, এবং সেটা আমি সারা জীবন চেরিশ করব। এবার অভিনেতাদের কথা যেহেতু বলছো, আমার কেরিয়ার শুরুই হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অঞ্জন দত্ত, খরাজ মুখার্জি, গার্গী রয় চৌধুরী, এবং অবভিয়াসলি স্যার নিজেও ছিলেন শিবপ্রসাদ মুখার্জি, তাদের সাথে। তার পরবর্তীকালে আমি রাখি গুলজারের সাথে কাজ করেছি, ওকে, এবং সেটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। রাখিদির ডাবিং হয়েছিল মুম্বাইতে, রাখিদির বাড়িতেও আমি গিয়েছি, এবং সেখানে উনি আমাকে হঠাৎ, আমি না বলেই গিয়েছিলাম একটা কাজে, কারণ ওনাকে ফোনে পাচ্ছিলাম না, তো উনি সাথে সাথে আমায় বসান, উনি আমাকে খাবার অফার করেন, এবং উনি আমাকে মাটন শিক কাবাব দিয়েছিলেন। তো খেয়ে বলছে কেমন লাগলো বল। আমি বলি তুমি বানিয়েছো? তখন বলছে না, এটা কার হাতের খাবার বলতো। আমি কার? বলছে এটা সালমার হাতের খাবার, মানে সালমান খানের মায়ের। তো যখনই উনি মাটনের কোনো ডিশ করেন, যেহেতু রাখিদি খেতে ভালোবাসেন, ওনাকে পাঠান। তো তারপরে ওই ছবিতেই আমি ভাস্কর দার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। ভাস্কর ব্যানার্জি আমার ছোটোবেলার খুব পছন্দের অভিনেতা, তো সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তার শ্রাবন্তী দি ছিলেন ওখানে, শ্রাবন্তী চ্যাটার্জি। তারপরে বহুরূপীতে তো আমি মানে আমার ওয়ান অফ মাই স্ক্রিন আইডলস মানে আবির চ্যাটার্জির সাথে আমি কাজ করার সুযোগ পাই। আমার বিগ আবির চ্যাটার্জি ফ্যান, কারণ 22শে শ্রাবণ আর বোঝে না সে বোঝে না ওয়াজ লাইক, আমরা তখন তো জাস্ট স্কুলে পড়ি, এবং তখন আবিরদা জাস্ট স্টার্টিং করছে নিজের কেরিয়ারের শুরুর দিকে। আমি তখন থেকেই আবিরদার বিরাট ফ্যান, এবং যখন আমার ওনার সাথে ফাইনালি কাজ হলো, আমি আরও বড় ফ্যান হয়ে গেলাম। তো তারপরে রিসেন্টলি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু বলে যে ছবিটি হয়েছে, সেখানে যিশু সেনগুপ্তের সাথে কাজ করেছি, অ্যান্ড হি ইজ আ গ্রেট গাই, ইজ আ ফান গাই। আমার দারুণ দারুণ এক্সপিরিয়েন্স যিশুদার সাথে কাজ করে। এবং মাঝখানে আমি রক্তবীজ 2 করেছিলাম, সেখানে অঙ্কুশ হাজরার সাথে আমি কাজ করেছি, অঙ্কুশদার সাথে ইটস আ ভেরি খুব মিষ্টি সম্পর্ক। ভিক্টর ব্যানার্জির সাথে কাজ করেছি, সাচ আ লাভলি ম্যান, খুব 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 ভালো এক্সপিরিয়েন্স। সীমা বিশ্বাসের সাথে কাজ করেছি, সীমাদি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি ওনার থেকে। সীমাদি এত বড় মাপের অভিনেত্রী, কিন্তু এত হাম্বল একজন মানুষ, এবং আমি প্রচুর কিছু শিখেছি সীমাদির থেকে। মানে এটা একটা দারুণ দারুণ অভিজ্ঞতা। অ্যাক্ট্রেসদের মধ্যে মিমি চক্রবর্তীর সাথে কাজ করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স। রীতা বড়িদির সাথে কাজ করেছি, কৌশানীদির সাথে তো প্রায় 3টে ছবি করেছি। এটা একটা অদ্ভুত মানে রিলেশন হয়ে গেছে, মানে 3টে ছবি মানে বুঝতে পারছো। তো এটাই মানে অনেক অভিনেত্রী। রিসেন্টলি সোহিনী সরকারের সাথে কাজ করলাম, যেহেতু বহুরূপীতে উনি আছেন, তো সেটাও একটা বেশ মজার এক্সপিরিয়েন্স। বেশ বহু কিছু সে কী হয়, এনারা তো প্রত্যেকে অনেক ডিরেক্টরসদের সাথে কাজ করেছেন, অনেক মানুষদের সাথে কাজ করেছেন। ওনাদের সাথে যখন কাজ করি, তখন ওনাদের ওই জিনিসগুলো কোথাও ভিতরে আসে। যখন ভিক্টর বাবুর সাথে কাজ করছি, ওনার ডিসিপ্লিনটা তো উনি তো সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন, বা যখন অঞ্জন দত্তের সাথে কাজ করছি, উনি তো মৃণাল সেনের সাথে কাজ করেছেন, বা যখন যিশুদার সাথে কাজ করছি, উনি তো ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছেন। তো ওইগুলো না কোথাও গিয়ে বুঝি যে আচ্ছা এই জিনিসটা উনি এইভাবে অ্যাপ্রোচ করছেন, এইভাবে কথা বলছেন, এইভাবে সেটে চলতে হয়, এইভাবে জিনিসটাকে আরও প্রফেশনাল করা যায়। সেইগুলো আই হ্যাভ লার্নড আ লট ফ্রম অল দোজ গ্রেট অ্যাক্ট্রেস। আচ্ছা, শেষ প্রশ্নে আসার আগে জানতে চাইবো তোমার আপকামিং কী কী ফিল্ম আসছে? আপকামিং আমার আপাতত
গেট আপ কিংশুকের পরে 3টে প্রজেক্ট যেটা একেবারে সামনে আছে। আমি 3টেরই নাম এই মুহূর্তে বলতে পারবো না। একটা ছবি যেটার কথা বলছিলাম, যেটায় আমি নিজে অভিনয় করেছি, সেইটার শুটিং কমপ্লিট হয়ে গেছে। ওই রোববার করেই আমরা কাজটা করি, মানে আমরা পোস্ট প্রোডাকশনের কাজটা করি। তবে এইবারে দেখলাম যে রোববার করতে একটু সমস্যা হচ্ছে, তাই গোটা ছবিটাই কাকদ্বীপের একটি ছেলে রঞ্জন গিরি, ও ওটা এডিট করছে। তো ও নিজের মতো করে করছে। আমি সপ্তাহে ওই একদিন যদি বাড়িতে আসতে পারি চেক করি, না হলেও আমায় পাঠিয়ে দেয়, সেটা দেখছি। ওই কাজটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। এটা একটা অন্য রকমের, মানে এর জনারটা ভীষণই আলাদা ফ্রম কিংশুক। ইটস আ ভেরি সিরিয়াস ফিল্ম, বাট অবভিয়াসলি একটা মজার টাচ তো আছে, কিন্তু এটা খুব ইন্টেন্স একটা ছবি, খুব পার্সোনাল একটা ছবি। লেটস সি মানে সেটা মানুষদের কেমন লাগে। উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। ওখানে কাস্টিং বেশ লম্বা, বহু পরিচিত 2-1জন মুখ আছে। তারা যে খুব রেগুলার অভিনয় করে তা নয়, কিন্তু তাদেরকে মানুষজন চেনেন। এবং একদল খুব ইন্টারেস্টিং অ্যাক্ট্রেস আছে যারা আনএক্সপ্লোর্ড। এবং আমার খুবই কাছের বন্ধু প্রীতম ছবিটির পরিচালনার দায়িত্বে ছিল, এবং আমাদের টিম, যেটা কোর টিম, আমি তাদের নাম বলতে চাইবো কারণ তাদের সাথেই আমি সারাক্ষণ কাজ করি। ক্যামেরায় অর্ণব এবং রাতুল আমার সাথে প্রথম কাজ করলো, কিন্তু মনে হলো যেন রাতুলের সাথে কতদিনের চেনা। এবং সুচন্দ্রা এবং নয়না, যারা ছবিটার বিশাল বড় দায়িত্বে 2জন ছিল। তো এই 4জন, প্রীতম, আমি 6জনই মেন মাথা ছিলাম ছবিটার কাজ করা। এবার পোস্টের দিকে আমরা কিংশুকের টিমই ছবিটিকে নিয়ে ফিরছি আর কি। তো এইটা একটা প্রজেক্ট যেটা হোপফুলি নেক্সট ইয়ার আমরা ফেস্টিভ্যালসে পাঠাবো। দেন যদি ভালো রেসপন্স হয় তাহলে অফকোর্স আমরা হলে আনার চেষ্টা করব। দেন আমি একটি ডকুমেন্টারি ডিরেক্ট করেছি উইথ মাই সিনিয়র জিনিয়া সেন। উনি এবং আমি এবং অর্ণব, আমাদের যে ক্যামেরা টিমের, আমরা 3জনই মেন আপাতত করেছি। ওটা এডিটিং স্টেজে আছে, ওটাও আমরা ভালো ফেস্টিভ্যালসে পাঠানো শুরু করব। আর আমার এখনও সবথেকে মজাদার এক্সপিরিয়েন্স ডকুমেন্টারিটা শ্যুট করে, দ্যাটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। খুব ভালো লেগেছে। যাকে নিয়ে ডকুমেন্টারিটা করেছি সে, তার কথা আমি এখন বলবো না, কিন্তু ওই ওনার বাড়িতে গিয়ে গ্রামের মধ্যে শুটিং, বিশেষ কিছু ব্যাগেজ নেই, কিন্তু আমার মনে হয় ওই ডকুমেন্টারিটা মানুষের খুব ভালো লাগবে। ওই লোকটি সম্পর্কে জানা, এবং খুব মজার ডকুমেন্টারি, এমন নয় যে খুব সিরিয়াস সারাক্ষণ হচ্ছে। সেই ডকুমেন্টারিটা এখন এডিটিং স্টেজে আছে, সেটা নিয়ে কাজ করছি। এবং একটি ছবির জন্য আমি নিজে প্রিপেয়ার হচ্ছি, সেখানে আমার দায়িত্বটা পরিচালকের নয়, দায়িত্বটা কমপ্লিটলি রাইটারেরও নয়। গল্প লেখা হয়ে গেছে, চিত্রনাট্যও লেখা হয়ে গেছে, আমি শুধু ডায়লগস লিখছি এবং ছবিটার মুখ্য চরিত্রে আমি অভিনয় করছি। যেটার শুটিং আমরা চেষ্টা করব এইবারের শীতকাল নাগাদ শুরু করার। এই 3টে প্রজেক্টই আপাতত আমার সামনে আছে। এবং গেট আপ কিংশুকের যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, গেট আপ কিংশুক চেষ্টা করবো একটা ভালো ওটিটিতে যেন আনতে পারি। আরও বেশ কিছু জায়গায় ছবিটা নিয়ে যাওয়ার কথা চলছে, এবং একটা ভালো ওটিটিতে ছবিটা এলে একটা ফুল সার্কেল ছবিটার মানে কমপ্লিট হবে। তো এই 4টি প্রজেক্ট এখন আপাতত আমাদের মাথায়। আর আরেকটা ছবি রিসেন্টলি খুব ভালোবেসে করেছি, সেটাতে আমি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি ছবিটা করেছি। সেটা হচ্ছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, যেটা এবছরের পুজোতে মুক্তি পাবে। তো হোপফুলি সেটা একটা বিরাট ভালো এক্সপিরিয়েন্স, এবং আমি খুব এক্সাইটেড মানুষজনদের রিয়াকশন কীরকম হবে ছবিটা দেখে। বহুরূপী যতটা হিট করেছে, এটা তো হোপফুলি সেটাকে ক্রস করতে পারবে। তো গেট আপ কিংশুক কাকদ্বীপে আসছে, এটা কাকদ্বীপ.com-এর মাধ্যমে আমরা তো মানুষজনের জানাচ্ছি। তো কাকদ্বীপবাসী তো ওয়েট করে আছে এটা কবে দেখতে পাবে, তো সেই নিয়ে তারা কিভাবে পৌঁছবে, কিভাবে আপডেটটা পাবে? আপডেটটা পাবে বলতে, আমরা যেটা করব সেটা হচ্ছে টিকিট বেশ কিছু জায়গায় রাখা থাকবে, এবং মানে আমাদের বেশ কিছু কাউন্টার্স থাকবে যেখান থেকে আপনারা ফিজিক্যাল টিকিট পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারেন। এবং বাকি যা যা আপডেট হবে সেটা আমার পেজ থেকে, দীপান্বিতার পেজ থেকে আমরা জানাতে থাকবো। সেটা আপনারা ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে, কখন শো হচ্ছে, কটা থেকে শো হচ্ছে, এবং পুরো আপডেটটা সেখানে পাবেন। এটাই। আচ্ছা, খুব কঠিন কিছু নয়, সিম্পল, এবং অবভিয়াসলি সেটা আপনারা কাকদ্বীপ.com-এর থ্রুও তার বাকি আপডেটগুলো পেয়ে যাবেন। আমরা তো আপডেট দিতেই থাকবো, কিন্তু আজকের এই আড্ডার শেষ প্রশ্ন একটু কিংশুক থেকে হাটকে করছি। 5টা আলাদা আলাদা জনার ফিল্ম যদি আমি দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে 5টা ফিল্মকে যদি আমি একসাথে ম্যাশ আপ করি, সেটার দিকে কি আলাদা একটা ফিল্ম তৈরি হতে পারে? আমি মানে এরকম তো কখনো ট্রাই করিনি নিজে, সো আমি জানি না, মানে এটা আমাকে ট্রাই অ্যান্ড টেস্ট। মানে এটা কি পসিবল? মানে কি পসিবল, কি 5টা জনারের ছবি একসাথে? হ্যাঁ, আমি দেখলাম 5টা আলাদা আলাদা জনারের ছবি, হ্যাঁ, আমি নিজে একটা ফিল্ম বানাতে চাইছি, ওই 5টা থেকে ডেটা কালেক্ট করে সবগুলো নিয়ে। হ্যাঁ,
রাদার তুমি তোমার নিজের জীবন থেকে যদি ডেটা কালেক্ট করো, বেটার ছবি তৈরি হবে। মানে 5টা ছবি দেখে তৈরি হওয়াটা ইজ নট নেসেসারি। তুমি দেখো এমন একটা স্টোরি যেটা তুমি বলতে চাও, যেটা তুমি না বললে আর কেউ বলবে না, বা তুমি স্ক্রিনে মানে হলে টিকিট কেটে গেলে পর্দা অন্ধকার হলো, যে স্টোরিটা তুমি দেখতে চাইবে, যেরকমের গল্প তুমি নিজে থেকে যেটা বলতে চাও, যেখানে তোমার কনভিকশন আছে, 100% কনভিকশন আছে, তুমি সেই ছবিটা বানাও। তাতে তুমি অলরেডি নিশ্চয়ই তুমি আনকনসিয়াসলি হাজার একটা ছবি দেখে ফেলেছো, সেটা আসুক। বাট তোমার যে গল্পটা বলতে, মানে রূপম ইসলামের একটা খুব ভালো কথা আছে, আমি গান লিখি না, আমার বমির মতো গান আসে। যদি কোনো গল্পটা সেই রকম আসে যে আমি চেপে রাখতে পারছি না, তাহলে তুমি সেই ছবিটা বানাও। আমার কাছে কিংশুক বমির মতো এসেছিল, আমি পাগলের মতো বানাতে চেয়েছিলাম। পরের যে ছবিটা যেটার কথা বললাম সেটাও ওরকম লেখাটা পেয়েছিল, তাই আমি করেছি। ভবিষ্যতে যে লেখাটা এরকম আসবে, যেটা অর্জুন চক্রবর্তী, অর্জুনদা আমাদের স্ক্রিনিংয়ে বলেছিলেন যে পুরো প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা লাইন মনে হচ্ছে মন থেকে লেখা, মানে দ্য ফার্স্ট লাইন। তো আমি চিরকাল যে কটা ছবি করব, যে কটা শব্দ লিখবো, চেষ্টা করব সেটা যেন মন থেকে হয়। উনি ছবিটা দেখে বলেছিলেন যে আমি যখন গুলজার সাহেবকে অ্যাসিস্ট করতাম, মানে অর্জুনদা যখন অ্যাসিস্ট করতেন, তখন গুলজার সাহেব বলেছিলেন যে প্রথম লাইনটা আমি লিখি, প্রথম লাইনটা আসে, বাকি লাইনগুলো আমি লিখি। মানে প্রথম লাইনটা আমার মন থেকে আসে কবিতার, আর বাকি লাইনগুলো আমি লিখি, মানে ক্যালকুলেট করে লিখি। অর্জুনদা তারপরে বলেন যে গেট আপ কিংশুক দেখে মনে হলো প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা লাইন হচ্ছে দ্য ফার্স্ট লাইন। সো আমি চেষ্টা করব জীবনে যতগুলো ছবির সাথে অ্যাসোসিয়েট থাকার, যে কাজটা আমি করার, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা কাট যেন লোকেদের এটাই মনে হয়, বা অ্যাটলিস্ট আমার নিজের মনে হয় যে আমি ফার্স্ট লাইনটা লিখলাম। সো এটাই বলবো যে যারা দেখছেন ইন্টারভিউটা, তারা আশীর্বাদ করবেন আমাকে এবং আমাদের গোটা টিমকে, যে আমরা যেন ভবিষ্যতে এই রকমভাবেই কাজ করতে পারি, মাটিতে পা রেখে, হাম্বল থেকে, এবং আরও বেশি, আরও ভালো ছবি, আরও বেটার কাজ আপনাদের কাছে আনতে পারি। এটাই থাকবো। আপনারা ভালো থাকবেন, এবং দেখা হচ্ছে কাকদ্বীপেই 11 বছর পর। কাকদ্বীপের ছেলে মেয়েদের হাত ধরেই কাকদ্বীপে ফিরছে সিনেমা। দেখা হবে বড় পর্দায়, এবং এই চর্চাটা, সেটা সিনেমা হতে পারে, গান হতে পারে, বই পড়া হতে পারে, বা যে কোনো আর্টিস্টিক চর্চা হতে পারে, নাচ হতে পারে, সেটাকে ছাড়বেন না। আপনাদের মনে যেটা করার ইচ্ছে, চেষ্টা করবেন সেটাকে বাঁচিয়ে রাখার। আর এটাই, থ্যাংক ইউ। কথা হোক প্রাণ খুলে, গল্প হোক মন ছুঁয়ে, কথাবার্তা, a podcast episode by kakdeep.com